আসসালামু আলাইকুম, আপনাকে সাউন্ড শুনতে পাচ্ছেন? বলছি আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম, হ্যাঁ, শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম স্যার, শোনা ওয়ালাইকুম যাচ্ছে স্যার। আসসালাম। জি, সবাই ভালো আছেন? জি স্যার। আচ্ছা, 2 মিনিট একটু কোশ্চেন আনসার করি, বাকিরা আসুক, 10টায় শুরু করি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলেন, শেষ ক্লাসে আলোচনা পরে। স্যার লাস্ট ক্লাসে আমরা স্যার ডিপ্লয়মেন্টটা ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার পয়বেটটা কত পার্সেন্ট স্যার? এটা কি আরো কোনো ক্লাসে শিখবো নাকি এটা? আচ্ছা, মনে করেন, খেয়াল করেন, আপনি বেচার সময় ব্যাট দিবেন, আপনার যেটা সিদ্ধান্ত নেবেন যে আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে কি 15 আছে, ঠিক না ভাই? আপনি ট্রেডিং ব্যবসায়ী হলে 7.5%, যোগানদার হলে ওইভাবে দিবেন। কিন্তু যদি আপনি এরকম হয় যে কেনার সময় উৎপাদনকারী থেকে কিনেন, তাহলে কেনার ব্যাটকে উৎপাদনকারী ব্যাট দিবেন না। বুঝছেন? আপনি কেনার সময় যদি ইয়ার থেকে কিনেন, কি বলে, ট্রেডিং ব্যবসায়ী থেকে কিনেন, তাহলে কি যোগানদারে ব্যাট কাটবেন না? যদি আপনি লিমিটেড কোম্পানি হয়ে থাকেন, তাহলে এইভাবে কেনার সময় কার থেকে কিনছেন ওই ব্যাট নিতে হবে। কি বলেন সবাই? মনে করেন একজন যদি, হ্যাঁ, একজন যদি ইটভাটা থেকে পণ্য কিনে, ইট কিনে, তাহলে সে ইটভাটার ব্যাট দিবে কিনা বলেন? মনে করেন ইটভাটা থেকে, কিন্তু আপনি যদি কোনো যোগানদারের থেকে ইট সাপ্লাই দেন, তাহলে কি ইটভাটার ব্যাট হবে না যোগানদারের ব্যাট হবে? যোগানদারের ব্যাট হবে। তাহলে এইভাবে বুঝেন যে আপনি খেয়াল রাখতে হবে কেনার সময় আপনি কী জিনিস কিনতেছেন। যদি কেনার সময় অব্যাহতিপ্রাপ্ত জিনিস কিনে, তাহলে অব্যাহতিপ্রাপ্ত ব্যাট, এইভাবে মাথায় রাখবেন। বেচার সময় যেমন আমরা বিভিন্ন হার আছে যে কেন আমি এত হার দিব, ঠিক কেনার সময় এরকম আছে যে আপনি কার থেকে কিনতেছেন তার ব্যাটের হার কত, ওই অনুযায়ী ব্যাট দিবেন। ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে? বলছি আপনাদের আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিই তাহলে কোশ্চেন নাই। তাহলে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, দেখেন, ব্যাপার কি, ডকুমেন্টস রাখলাম কই, ডকুমেন্টস কই গেল, কই গেল? তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন ব্যবসায়ী ব্যাট কত, ঠিক না? সবাই কি বলেন? দু একজন একটু কথা বলেন, না বোঝা যাবে না যে শুনতে পাচ্ছেন কিনা। আমাদের আলোচ্য বিষয় ছিল কোন ব্যবসায়ীর ব্যাট কত। তখন আমরা বলছিলাম ধারা 15 অনুযায়ী মূল্য সংযোগ করা সম্পদ শুল্ক আইনের ধারা 15 অনুযায়ী সবার উপরে ব্যাট কত পার্সেন্ট? 15%। এই পর্যন্ত যত ব্যবসা আছে, কেনার সময় 15%, বেচার সময় কত? 15%। কিন্তু সরকার প্রথম তফসিল দ্বারা কিছু কিছু পণ্য সেবাকে বলছে ব্যাট জিরো। তাহলে আমরা প্রথম তফসিলে যাদের ইয়াগুলি আছে তাহলে বলবো না তার ব্যাট জিরো। তারপর আমরা আলোচনা করছিলাম না, এসআরও জিও এসও দ্বারা সরকার বিভিন্ন ব্যবসার ব্যাট কি অব্যাহতি দিয়ে দিছে, তাহলে ওই রেফারেন্সের আলোকে অব্যাহতি না ভাই? তারপরে দেখেন তৃতীয় তফসিলে কিছু কিছু পণ্য 5%, কিছু কিছু সেবা 5%, কিছু কিছু পণ্য 7.5%, কিছু কিছু সেবা 7.5%, কিছু কিছু পণ্য 10%, কিছু কিছু সেবা 10%। এইভাবে কিছু কিছু সেবা সুনির্দিষ্ট আছে কিনা বলেন? এই যে ব্যবসায়ীর ব্যাট যে 7.5% কোথায় পেয়েছেন বলেন? তৃতীয় তফসিল আছে না? বলছি ব্যবসায়ীদের ব্যাট যে 7.5%, ট্রেডিং ব্যাচে 7.5% কই আছে ভাই বলেন তো? ঠিক না? তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল 100% এক্সপোর্ট হলে কি জিরো রেট। খেয়াল করেন লাস্ট আলোচনা কি ছিল, যে আপনি রপ্তানি করলে আপনার ব্যাটের হার কত? জিরো রেট। এখন আপনাদের মধ্যে রপ্তানিকারক কেউ আছেন কিনা বলেন? বলছি আপনাদের মধ্যে রপ্তানিকারক ক্লাস করতেছেন কিনা বলেন? জি স্যার, আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অসুবিধা, কোম্পানির নাম ঠিকানা বলা দরকার না, গোপনীয়তার জন্য। আর আপনি বলেন, আপনি যে রপ্তানি কাজ করেন, মানে আইডিয়া জাস্ট ক্লাস, যেটা একটু ডিসকাশন থাকতে হয়, বলেন রপ্তানি হওয়ার জন্য কয়টা শর্ত আছে জানেন কিনা?
এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সগুলি থাকতে হবে স্যার, আর 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে হবে। আর কোনো শর্ত নাই? আচ্ছা দেখেন, রপ্তানি সংক্রান্ত ধারা 21, রপ্তানি সংক্রান্ত ধারা বিধি 21 দেখবেন, হ্যাঁ, ওইখানে বলা আছে কাউকে রপ্তানি কারো করতে হলে 4টা শর্ত দ্বারা মানবেন। কয়টা শর্ত? 4টা শর্ত, ঠিক আছে। প্রথম শর্ত হলো পণ্য বা সেবা চূড়ান্ত গন্তব্যস্থল দেশের বাইরে হইতে হবে। সবার মনে থাকবে কিনা বলেন? রপ্তানির প্রথম শর্ত হলো যে পণ্য বা সেবা, আপনি যদি পণ্য রপ্তানি করেন পণ্য, সেবা রপ্তানি করেন কি সেবা, পণ্য বা সেবা চূড়ান্ত গন্তব্যস্থল দেশের ভৌগোলিক সীমারেখা বাইরে হইতে হবে। বলেন এই লাইনটা বোঝেন না এমন কি আছেন? বলছি পণ্য বা সেবা চূড়ান্ত গন্তব্যস্থল দেশের বাইরে যাবেন, এই কথাটা তো সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। তার মানে আপনি রপ্তানি করছেন, আচ্ছা আপনি এরকম হইতে পারে না আপনি রপ্তানি কারক এমন কি করে রপ্তানি করছেন সে এক্সপোর্ট করে, হইতে পারে কিনা বলেন? মনে করেন আপনি সরাসরি রপ্তানি কারক না, আপনি একজনকে দিছেন, সেই লোক আবার কি করছে রপ্তানি করছে, হইতে পারে কিনা? জি স্যার। তাহলে স্লাইডটা দেখেন। এখন দুটো ব্যতিক্রম আছে। বাংলাদেশের মধ্যে যদি ইন্টারন্যাশনাল টেন্ডারে সাপ্লাই দেন তাহলে দেখেন তো সরকার বলছে এটা ব্যতিক্রম। তাহলে আপনি বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা আর দেশের টাকা দেশে রেখে দেওয়া এক কিনা বলেন? বিদেশ থেকে রেভিনেন্স আনা আর দেশে যদি কোনো ইন্টারন্যাশনাল টেন্ডার হয়, বিদেশিরা অংশগ্রহণ করছে, আপনিও করছেন, তাহলে ওই টাকা দেশে রেখে দেওয়া এক কিনা বলেন? এক স্যার। তাহলে রপ্তানি শর্ত কি দেখেন, পণ্য বা সেবা দেশের বাইরে চলে যাবে। তাহলে দেশের মধ্যে যদি ইন্টারন্যাশনাল টেন্ডার হয় তাহলেও কি পণ্য দেশের বাইরে যদিও না যায় তাহলে কি গেছে বলিয়া গণ্য হবে। তৃতীয় কথা হইলো আপনি ইপিজেডের মধ্যে সাপ্লাই দিতে পারেন না। বলেন ইপিজেড রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা, এই ইপিজেড কি দেশের বাইরে না দেশের ভিতরে? দেশের ভিতরে। তাহলে দেশের ভিতরে হইলেও এটা দেশের বাইরে গেছে বলে গণ্য হবে। এই দুইটা শর্ত বাদে তাহলে পণ্য বা সেবাকে দেশের বাইরে চলে যেতে হবে, তাহলে রপ্তানি শর্ত মানবে, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, এলসি বা বাংলাদেশ ব্যাংক মানে অনুমতি দেয় টিটি বা এইরকম কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলে কি আসতে হবে, টাকাটা আসতে হবে। 3 নাম্বার, এটা বৈদেশিক মুদ্রা হইতে হবে, ইউএস ডলার বা রুবেল, বাংলাদেশ ব্যাংক স্বীকৃত যে মুদ্রাগুলি বৈদেশিক মুদ্রা ওইটা হইতে হবে। 4 নাম্বার, প্রসিডিউরাল সার্টিফিকেট বা পিআরসি থাকতে হবে। তাহলে দেখেন এই 4টা শর্ত মানলে এইটা রপ্তানি। ধরতে পারছেন কিনা? না ধরতে পারলে বলেন। কোনো লেনদেন এই 4টা শর্ত মানতে পারলে কি সে রপ্তানি। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা বলেন? এই লাইনটা বোঝেন নাই? বুঝছি স্যার। বুঝলো না কোনো? আচ্ছা, শর্তগুলো যদি আবার একটু বলতেন। প্রথম হলো পণ্য বা সেবা দেশের ভৌগোলিক সীমারেখা বাইরে চলে যাবে। দ্বিতীয় শর্ত, এলসি বা বৈধ ব্যাংকিং চ্যানেলে কি হইতে হবে, টাকাটা আসতে হবে, বাংলাদেশ স্বীকৃতি দেয় এমন ওয়ে। 3 নাম্বার, বৈদেশিক মুদ্রা আসতে হবে। 4 নাম্বার, টাকা যে আসছে প্রমাণ, প্রসিড রিলেশন সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। ধরতে পারছেন? আচ্ছা, জি স্যার। তাহলে এই 4টা শর্ত মানলে কি এগুলি রপ্তানি। আচ্ছা, এখন দেখেন এবিসি ফুডস, এবিসি গার্মেন্টস একটা শতভাগ রপ্তানি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি এই যে দেশের বাইরে XYZ এর কাছে পণ্য বিক্রি পাঠায় দেয় তাহলে বলে প্রথম শর্ত মানছে কিনা? মানছে স্যার। দেশের বাইরে পাঠায় দিচ্ছে, এই XYZ তাকে যদি ইউএস ডলারে পেমেন্ট করে এবং এলসির মাধ্যমে পেমেন্ট করে তাহলে দেখেন তো দ্বিতীয় এবং তৃতীয় শর্ত মানছে কিনা? মিলছে স্যার। আচ্ছা, তারপরে এই যে টাকাটা আসছে ব্যাংকের কাছে যদি যান, যে ব্যাংক বলবো ঠিক আছে আমি পিআরসি দিতেছি, এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে, তাহলে দেখেন তো 4টা শর্ত মানা হয়েছে কিনা? মানছে স্যার, মানা হয়েছে।
তাহলে এটা কি এক্সপোর্ট হইলো কিনা বলেন? এক্সপোর্ট স্যার। প্রথম হলো দেশের বাইরে চলে গেছে, দ্বিতীয় কথা এলসিতে পেমেন্ট হয়েছে, তৃতীয়ত হলো ডলারে পেমেন্ট হয়েছে, 4 নাম্বার হলো প্রসিডারেশন সার্টিফিকেট। তাহলে এবিসি সেলসটা জিরো না ভাই? জিরো স্যার। ঠিক তেমনি এই এবিসি এই কার্টুন ফ্যাক্টরি থেকে কার্টুন কিনছে, দেখেন, প্যাকিং ফ্যাক্টরি থেকে প্যাকিং কিনছে, ডাইং ফ্যাক্টরি থেকে ডাইং করাইছে, এক্সারসাইজ থেকে এক্সারসাইজ কিনছে। তাহলে এই 4 জন এবিসির মাধ্যমে পণ্য দেশে বাইরে পাঠিয়ে দিছে না? তাহলে এবিসি যদি রপ্তানিকারক হয়, এই 4 জন কি প্রচ্ছন্ন রপ্তানিকারক কিনা বলেন? জি স্যার। জি স্যার। তাহলে এই 4 জনের যদি প্রচ্ছন্ন রপ্তানিকারক হয়, এবিসি XYZ থেকে এলসির মাধ্যমে ডলার পেয়ে এই 4 জনকে পেমেন্ট দিছে না? জি স্যার। জি। আচ্ছা, তাহলে দেখেন প্রথম সপ্তাহ হলো এবিসি রপ্তানি করছে, তার মানে এরা প্রচ্ছন্ন এবিসির মাধ্যমে রপ্তানি হচ্ছে, তাহলে এরা প্রচ্ছন্ন রপ্তানিকারক। আর এবিসি সরাসরি জি, স্যার। রপ্তানিকারক। এবিসি এলসির মাধ্যমে ডলার পায়া এদের ভাগ দিছে, তাহলে এরাও তো ব্যাক টু ব্যাক এলসিতে ডলার পাইছে না ভাই? পাইছে স্যার। এবিসি যদি প্রসিডিউরেশন জি স্যার, সার্টিফিকেট পায়, লোকাল এলসিতে স্যার। হ্যাঁ, তাহলে এরাও পাইছে। তাহলে বলেন এবিসির যেমন সেলসটা জিরো, এবিসির পারচেসও জিরো না ভাই? জি স্যার। তাহলে এবিসি এই 4 কোম্পানি থেকে পারচেস করলে ব্যাট যদি জিরো হয়, তাহলে এই 4 কোম্পানির সেলসও জিরো না? জি স্যার। এদের মধ্যে কার্টুন ফ্যাক্টরি কাগজ কিনে কার্টুন বানাবে, মিডিয়াম পেপার, লাইনার পেপার, তাহলে তারাও যদি এই পণ্য তৈরি করে এবিসির মাধ্যমে দেশের বাইরে পাঠিয়ে দিছে, তারাও কি এলসির মাধ্যমে পেমেন্ট পাইছে, ব্যাক টু এলসি বা লোকাল এলসি যেটা বলেন আপনারা, তারা ডলারে পেমেন্ট পাইছে, তাদের প্রসিডিউর সার্টিফিকেট আছে, তাহলে একটা রপ্তানি না? তাহলে জি স্যার, এইভাবে রপ্তানি। যতক্ষণ এই মনে করেন কার্যক্রমটা মানে এই চেইনটা সম্পন্ন হবে 4টা শর্ত মেনে, যদি তুলা কেউ দেয়, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে ডাইং হয়, সবাই রপ্তানি না? রপ্তানি স্যার। দেখেন এই লাইনটা বুঝছেন কিনা? এটা বোঝেন না এমন কি আছেন? বুঝতেছি। আচ্ছা, এখন এরকম যদি হয়, মনে করেন, এটা তো বুঝাইলাম আপনাদের। এই যে, এখন কি হইলো, আচ্ছা এখন এই মাঝে মাঝে এরকম হয় না যে আপনারা 4টে সপ্তাহের মধ্যে এই অ্যাক্সেসরিজ কোম্পানি সে বলল যে ভাই আমি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট নিব, কিন্তু আমি নিব বাংলা টাকায়, হইতে পারে কিনা বলেন? বাস্তবে কিন্তু পাবেন। এই কোম্পানি কি বললো, সে বলল আমি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট নিব, কিন্তু আমি কি পেমেন্ট নিব? বাংলা টাকায় বা বিডিটিতে। তাহলে বলেন এই বৈদেশিক মুদ্রা কি শর্তটা মানা হয়েছে? বলছি অ্যাক্সেসরিজ কোম্পানি, এই কার্টুন কোম্পানি সেও কাগজ কিনলো, বলছে আমি নগদ টাকায় কাগজ কিনবো বা ব্যাংকের মধ্যে চেক দিয়ে কিনবো। তাহলে যদি কখনো এটা শর্ত ভাঙা হয় যে বৈদেশিক মুদ্রার জায়গায় বাংলা টাকায়, এলসির জায়গায় ব্যাংকিং চ্যানেল, তাহলে দেখেন এই রপ্তানি শর্ত কি ভঙ্গ হয়েছে না? এখন যদি এই অ্যাক্সেসরিজ কোম্পানি উৎপাদনকারী হয়, ব্যাট 15% কিনা বলেন? অ্যাক্সেসরিজ কোম্পানি যদি উৎপাদনকারী, ব্যাট কত পার্সেন্ট? 15%। এটা তো আগের স্লাইড ইয়া করা। যদি ট্রেডিং ব্যবসায়ী হয়, ব্যাট কত পার্সেন্ট? 7.5%। আর সে যদি যোগানদার হয়, তাহলে ব্যাট কত পার্সেন্ট? 10%। দেখেন ধরতে পারছেন কিনা? 10%। ঠিক এই কার্টুন ফ্যাক্টরিও, কার্টুন ফ্যাক্টরি যদি মানে কাগজ যদি উৎপাদনকারী হয়, তাহলে কত পার্সেন্ট? 15%। সে যদি যোগানদার হয়, তাহলে 10%। আর সে যদি যাহা কিনে তাহাই বেচে, হ্যাঁ, ট্রেডিং ব্যবসায়ী হয়, তাহলে কি 7.5%। ব্যাট কাটতে হবে কিনা বলেন? কারণ কি আপনার সেলস জিরো কিন্তু পারচেজে ব্যাট আছে। তাহলে যদি কেউ এলসির মাধ্যমে পারচেজ না করে, তাহলে ব্যাট আছে না ভাই? এখন এই দুইজন যদি ঠিক করে যে যা হয়েছে হয়েছে, আমি এখন থেকে কি নিয়ম কানুন মেনে চলবো, তারা ঠিক করলো, তারা মনে হেদায়ত হইলো আর কি। সে বললো হ্যাঁ এখন থেকে আমি কি এলসি দিব, খেয়াল করেন, সে বললো যে আমি এখন থেকে কি এলসি দিব, আমিও ডলারে পেমেন্ট দিব। তাহলে দেখেন সে নতুন এলসি দেওয়া শুরু করলো, সে ইউএসডিতে পেমেন্ট নিল, তারও পিআরসি থাকলো, তাহলে কি এখন জিরো না ভাই? এই কার্টুন ফ্যাক্টরি ঠিক করলো, ঠিক আছে আমরা এলসিতে পেমেন্ট নিব, আমরা ইউএসডিতে নিব, আমরা আমাদের কি পিআরসি পাবো। তাহলে দেখেন এর সেলস এখন জিরো কিনা? অ্যাক্সেসরিজের পারচেজ জিরো কিনা বলেন? জিরো। এই পর্যন্ত বুঝতে বলেন, সামনে আগাবো। বলছে এই পর্যন্ত বুঝতে বলেন, সামনে আগাবো।
জি স্যার মানে সময় রপ্তানি মানে এলসি একটা কিনতে পারে, বুঝি নাই। মানে একটা প্রতিষ্ঠান কি মানে তার প্যাকিং ম্যাটেরিয়াল, এই যে অ্যাসেসরিজ, কার্টুন, এগুলো কি সবগুলো সবসময় কি এলসি তেই কিনতে হবে? আচ্ছা আমি বলি, মনে করেন আপনারা যখন বিদেশে একটা অর্ডার হয়, এই অর্ডারের মধ্যে লেখা থাকে না আপনি এত হাজার টি শার্ট দিবেন, এত ডলার পেমেন্ট পাবেন, লেখা থাকে কিনা বলেন? জি, লেখা থাকে। হ্যাঁ, আপনার যারা কাজ করে তাদের সাথে আলাপ করবেন। আমি জানি না আপনি এটা ইয়ে করছেন কিনা। আপনি দেখবেন যে অনেকে বলে না যে ভাই আমি আমার এলসির লিমিট আছে, লিমিট শেষ, আমি চাইলে আপনাকে এই অ্যাক্সেসরিজ এই লিমিটে দিতে পারবো না, আমি কেমিক্যাল এলসি দিব, হবে কি না? তাহলে এই যখন অর্ডারটা হয়, এই যে $1000 দিবে, $1000 কোন কোন খাতে ব্যয় হবে, একটা কস্টিং আছে না ভাই? জি, কস্টিং আছে। তাহলে ওই কস্টিং অনুযায়ী আপনি চাইলে, আপনি যদি বলেন যে আমি $500 একটি কার্টুনের এলসি দিয়ে দিব, কার্টুন বা প্যাকেজিংয়ের, হবে না, কারণ এটা রেশিও আছে যে এই এলসির মধ্যে বা এই $1000 মধ্যে কতটুকু কাপড় কেনার কাজে ইউজ হবে, কতটুকু অ্যাক্সেসরিজকে ইউজ হবে, কতটুকু কি শ্রমিকের বেতন ইউজ হবে, এভাবে কিন্তু মার্জিন আছে, বুঝছেন? মানে কি ভাগ করা আছে, এভাবে বোঝেন। আপনাদের উৎপাদন রপ্তানিকারকের করাবো তো তখন দেখাবো। এখন দেখেন মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটবে, এই দুইটা তো কি হলো শেষ। স্যার তাহলে স্যার একটা বিষয় একটু ক্লিয়ার বলেন। বলেন স্যার, মানে কেউ যদি এক্সপোর্ট করে, এই এক্সপোর্ট করার জন্য যে র মেটেরিয়ালস গুলো বাংলাদেশ থেকে করবে, পারচেজ করবে, সেগুলো যদি এলসির মাধ্যম দিয়ে এবং ডলারে, যেই ডলার বিদেশ থেকে আসবে ওই ডলারের মাধ্যমেই পারচেজ করে পেমেন্ট গুলো দেয় লোকাল এলসি গুলা, সেটা তাহলে জিরো ভ্যাট হবে। সেই হ্যাঁ, জিরো ভ্যাট হবে। জি, আপনি মনে করেন এটা হলো এরকম, আপনি যে যাকে সাপ্লাই দিবেন উনি তো বিদেশ থেকে পেমেন্ট পাইছে মাস্টার এলসি, বুঝছেন? ওই মাস্টার এলসি এগেইনস্টে সে আপনাকে কি করবে, একটা ব্যাক টু এলসি ইস্যু করবে। তাহলে ওই মাস্টার এলসি টাকা যখন আপনি পাবেন তাহলে এই সেলসটা জিরো হবে। জি জি, বুঝতে পারছি। তাহলে দেখেন এখন আরেকটা ঘটনা দেখেন, এবিসি গার্মেন্টস XYZ এর নিকট পণ্য বিক্রি করলো, কিন্তু মাঝে মাঝে এরকম হয় না, এসকে বাইং হাউস নামে একটা বাইং হাউস থাকে না অনেক সময়, বায়ার বলে না যে আমার বাইং হাউস আপনার প্রোডাক্টের কিউসিটা দেখে দিবে, বলে কিনা বলেন? তাহলে এই এসকে বাইং হাউস হচ্ছে এই এবিসির প্রতিনিধি, সরি XYZ এর কি প্রতিনিধি। এখন এই এসকে বাইং হাউসকে XYZ এলসির মাধ্যমে পেমেন্ট দিছে, বৈদেশিক মুদ্রায় পেমেন্ট দিছে, ঠিক আছে, US ডলার পেমেন্ট দিছে, কিন্তু এই এসকে বাইং হাউস কি XYZ কে সার্ভিস দিছে না এবিসি কে সার্ভিস দিছে? মনে করেন এসকে বাইং হাউস সে কি এবিসি কে সার্ভিস দিছে না XYZ কে সার্ভিস দিছে? তাহলে পেমেন্ট দিল একজন, সার্ভিস দিল আরেকজন, এটা কিন্তু ব্যাটাবল হবে, কারণ আপনি কি ক্রেতা বিক্রেতা এক না। দেখেন বুঝছেন কিনা? কারণ এসকে বাইং হাউস বোঝেন, এই XYZ এসকে বাইং হাউসকে টাকা দিছে কেন? অনেক সময় থাকে না, এই XYZ এর প্রতিনিধি হচ্ছে এসকে বাইং হাউস, সে এবিসি সার্ভিস দেখে দেখে এটার জন্য পেমেন্ট নেয় না, তার মানে সে ফ্রি কাজ করতেছে, কিন্তু এই এসকে বাইং হাউসকে XYZ যে টাকাটা দেয়, তাহলে এটা কি বলেন বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে? কারণ কি আপনি সার্ভিস দিচ্ছেন এবিসি কে, পেমেন্ট দিচ্ছে XYZ, তাহলে এটা কিন্তু ব্যাটেবল হবে। কারণ কি এই টাকাটা দিচ্ছে আপনাকে অফিস মেনটেনেন্স করার জন্য, আপনি হচ্ছে লেয়াজ অফিস, তাহলে এই টাকার উপরে 15% ব্যাট হবে। মানে এই টাকা দিয়ে যে সে যে খরচগুলি করবে ওগুলির উপরে কত পার্সেন্ট ব্যাট হবে? 15%। এখন দেখেন ব্যতিক্রম দেখাই, এটা হলো তো এখন যদি দুইটা কাজ করতে পারেন, দেখেন আপনি কি করলেন, XYZ এসকে বাইং হাউসকে টোটাল এলসিটা দিয়ে দিল মাস্টার এলসি, আর এসকে বাইং হাউস এবিসিকে ব্যাক টু ব্যাক এলসি দিল, তাহলে দেখেন তো এবিসি প্রচ্ছন্ন রপ্তানিকারক, এসকে বাইং হাউস রপ্তানিকারক না? যদি এখন এইভাবে করতে পারেন তাহলে কিন্তু আবার ব্যাট জিরো হবে, কারণ এখানে রপ্তানিকারক হইল এসকে বাইং হাউস আর এবিসি হলো প্রচ্ছন্ন রপ্তানিকারক। তাহলে সে XYZ মনে করেন $1100 $1100 এসকে বাইং হাউসকে একটা মাস্টার এলসি দিল, এসকে বাইং হাউস কী করলো, তার $100 খরচ রেখে $1000 এবিসিকে একটা ব্যাক টু ব্যাক এলসি দিল, এবিসি আবার সবাইকে ব্যাক টু ব্যাক এলসি দিল, তাহলে এটা কি জিরো হবে? দেখেন ধরতে পারছেন কিনা? কারণ এবিসি এসকে বাইং হাউসের মাধ্যমে রপ্তানি করছে, ধরতে পারছেন সবাই? আর সে $100 কি বেশি রেখে মানে $1100 আনছে, $1000 এবিসিকে দিচ্ছে, আর $100 তার অফিস খরচের জন্য রাখছে, তাহলে প্রচুর রপ্তানিকারক কিনা বলেন এবিসি।
এটা একটা হতে পারে। জি স্যার। না, এটা ধরতে পারছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, আর আরেকটা হইতে পারে, আপনি এক কাজ করেন, ওই এসকে বাইং হাউসের টাকাটা এবিসিকে দিয়ে দেন। মনে করেন, এই যে দেখাচ্ছি তারা একটু দেখেন, আপনি কি করলেন, XYZ এবিসিকে যখন মাস্টার এলসিতে টাকা দিল, সে বললো যে আমি $1100 আপনাকে দিয়ে দিলাম। আপনি এসকে বাইং হাউসকে একটা 6.3 দিবে। এসকে বাইং হাউস, এই যে এসকে বাইং হাউস কী করছে তাকে, যে একটা 6.3 দিছে, এই দেখেন একটা 6.3 দিছে। আর এবিসি কী করছে, তাকে এই পেমেন্টটা এলসির মাধ্যমে পেমেন্ট দিছে। দেখেন, তাহলে এখন সেবাগুলিতে কি পেমেন্ট দিছে কিনা, বলছি যে সেবা গ্রহণ করছে এবিসি এসকে ব্যাংক হাউস থেকে, সেই পেমেন্ট দিছে, এটা আবার জিরো হবে, কারণ এবিসি হচ্ছে রপ্তানিকারক আর এসকে ব্যাংক হচ্ছে কি প্রচ্ছন্ন রপ্তানিকারক। দেখেন ধরতে পারছি কিনা। তাহলে এইভাবে এক্সপোর্ট হলে কি ব্যাট হবে জিরো, এক্সপোর্ট হলে ব্যাট হবে কি 0। তাহলে আপনারা এখন বলেন ব্যাটের হার বের করতে পারবেন? তাহলে ব্যাটের হার, আজকের ক্লাসটা একটু কঠিন লাগতেছে স্যার। জি আজকের ক্লাসটা একটু কঠিন লাগতেছে স্যার। আচ্ছা দেখ, সমস্যা নাই, কঠিন আর সহজ হবো। তাহলে এখন বলেন যে মানে কখন ব্যাট বের করবেন, এই সূত্রটা সবাই ক্লিয়ার কিনা এখন, যে এই চিত্র দেখে এখন বুঝতে পারেন কিনা সবাই বলেন, যে দ্বারা পণ্য যে ব্যাট 15%, প্রথম তফসিলে থাকলে কি অব্যাহতি, এসআরও জিরো এসআরও দ্বারা হলে কি অব্যাহতি, রপ্তানি করলে ব্যাট কি জিরো, তৃতীয় তফসিল থাকলে ওই হারে দিবেন, অথবা 15% প্র্যাকটিস করবেন। এখন বলেন ব্যাটের হার সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এরপর সামনে আলোচনা করি। হ্যাঁ, সামনে টপিক আলোচনা করি। তাহলে দেখেন, এখন আমরা রেজিস্টার নিয়ে আলোচনা করবো, তার একটু আগে আলোচনা করি যে আপনারা ব্যবসায়ীকে কয় ভাগে ভাগ করতে পারেন বলেন, ব্যবসায়ীকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা যদি বলি পণ্যের আকার আকৃতি গুণাগুণের দিকে, উৎপাদনকারী, ট্রেডিং ব্যবসায়ী, সেবা প্রদানকারী ভাগ করতে পারি কিনা বলেন? তাহলে আমরা 3 রকম ব্যবসায়ী পেলাম, উৎপাদনকারী, ট্রেডিং ব্যবসায়ী, সেবা প্রদানকারী। ঠিক অনুরূপভাবে যে আচ্ছা গেল, তারপরে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা কেনার ব্যাট আর একটা কি বেচার ব্যাট। তারপরে 2টা শব্দ পাবেন, একটা হলো অব্যাহতিপ্রাপ্ত আর একটা কি জিরো রেট। দেখেন, প্রথম তফসিলের পণ্য অব্যাহতিপ্রাপ্ত কিনা? এছাড়াও তার অব্যাহতিপ্রাপ্ত, ব্যাট জিরো না, কিন্তু আমি যদি এই ব্লেজারটা বিদেশে রপ্তানি করি, ব্যাট 0 কিনা বলেন? কিন্তু দেশের মধ্যে বেচলে ব্যাট আছে। তাহলে বোঝেন, তাহলে অব্যাহতিপ্রাপ্ত মানে প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, ব্যাট 0, এছাড়াও তার অব্যাহতি মানে 0, কিন্তু জিরো রেট মানে কি, আপনি দেশের বাইরে পণ্যটা পাঠাইছেন, এই জন্য ব্যাটের হার 0, কিন্তু দেশের মধ্যে বেচলে কি আছে, ব্যাট আছে। দেখেন ধরতে পারছেন কিনা? তার মানে যে কোনো পণ্য, কেউ যদি বলে ভাই আমি রপ্তানিকারক, দেখবেন যে 4টা শর্ত আছে কিনা, পণ্য বাসা দেশে বাইরে চলে গেছে, এলসির মাধ্যমে পেমেন্ট পাইছে, বৈদেশিক মুদ্রায় পেমেন্ট পাইছে, টাকা দেশে আসছে, তাহলে তার ব্যাট কি 0, ঠিক না? কি বলেন? এখন তাহলে কোনো পণ্য যদি রপ্তানি করলেই যে ব্যাট 0, কিন্তু হ্যাঁ ব্যাট 0, কিন্তু ওই পণ্য দেশের মধ্যে বেচলে ব্যাট থাকতে পারে কিনা বলেন? পারে স্যার। আচ্ছা, আবার এরকম পণ্য হইতে পারে না, প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কিন্তু রপ্তানি করেন, হতে পারে কিনা? জি স্যার। যে একটা পণ্য প্রথম তফসিল দ্বারা অব্যাহতি, কিন্তু আপনি কি করছেন, এক্সপোর্টার হিসেবে রপ্তানি করছেন, তাহলে এখন আপনি কি এটাকে অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ট্রিট করবেন না রপ্তানি হিসেবে ট্রিট করবেন? তখন ওই যে ধারা 21 বিধি 21 বলা আছে যে আপনি কি করবেন, যদি অব্যাহতিপ্রাপ্ত রপ্তানি করে দেন, তাহলে এটা রপ্তানি হিসেবে গণ্য করবেন। দেখেন মনে থাকবে কিনা? এখন বলেন তাহলে ভ্যালু অ্যাডের ট্যাক্সের ব্যাটের হার কীভাবে বের করুন, আমাদের ক্লিয়ার। তাহলে আমরা সামনে আগাই, আপনাদের কারো কোশ্চেন থাকলে করতে পারেন। বলছি কারো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন নাই?
অফিসে রাখা যেত। আচ্ছা দেখুন, এখন আমরা ব্যাটারি রেজিস্টার নিয়ে আলোচনা করব। দেখেন, আপনারা শোনেন না এই যে ক্রয় হিসাব 6.1, শুনে কিনা বলেন? তারপর শোনেন না বিক্রয় হিসাব 6.2, যারা কাজ করেন। তারপর আরেকটা শোনেন না ক্রয় বিক্রয় হিসাব 6.2.1। আরেকটা কি শুনে 6.2.1। তাহলে দেখেন এখানে 3টা রেজিস্টার বাধাই করা আকারে কিনা বলেন? বাধাই করা স্যার। এই 3টা রেজিস্টার কি দেখছেন বাইন্ডিং বাধাই করা। করা। তাহলে এখন আমরা আলোচনা করব এই যে ব্যাটারি কাজ করবেন আপনি কখন কি কি রেজিস্টার রাখবেন, মানে কোন কোম্পানি কি কি রেজিস্টার রাখবেন। কারণ আপনাদের মধ্যে তো ব্যবসা এক এক রকম। যেই ভাই উৎপাদনকারী সে এক জিনিস কিনে সেটা ইউজ করে আবার ফিনিশ প্রোডাক্ট তৈরি করে আরেকটা জিনিস করে সে বিক্রি করে, তাহলে তার প্রোডাক্ট দুইটা না? তাহলে সে পারচেসটা রাখবে ক্রয় খাতায়, ক্রয় খাতা থেকে সে ব্যবহার দেখাবে, আবার ফিনিশ প্রোডাক্টটা সে বিক্রয় খাতায় রিসিপ্ট দেখাবে, ওইখান থেকে বিক্রি দেখাবে, ঠিক না ভাই? কিন্তু যাহা কিনে তাহাই বেচে, এই ভাই কি রেজিস্টার একটা রাখতে পারে না? জি ভাই, যাহা কিনে তাহাই বেচে সেই রেজিস্টার রাখবে কয়টা? একটা। তাহলে এইভাবে এখন আমরা জানবো। তাহলে দেখেন বাস্তব জীবনে আপনারা যখন ব্যাটের কাজ করবেন কিছু রেজিস্টার পাবেন এরকম বাইন্ডিং আকারে, কিছু রেজিস্টার পাবেন কি এরকম ক্রয় হিসাব বিক্রয় হিসাব বাইন্ডিং আকারে, কিছু রেজিস্টার পাবেন আমাদের এই যে চালান বই আছে না, আমরা যে মানি ব্যাট চালান চিনেন সবাই, ব্যাট চালান 6.3, কিছু ইয়া পাবেন কি চালান বই আকারে। তাহলে দেখেন, তাহলে আমরা ব্যাটের খাতাপত্রের মধ্যে 6.1, 6.2, 6.2.1 এটা পাবো বাইন্ডিং আকারে রেজিস্টার আকারে, বন্ডের একটা রেজিস্টার আছে ওইটা। আর এই যে 6.3 ডেবিট নোট, ক্রেডিট নোট, তারপর 6.6 এগুলি পাবো কি ক্যাশ মেমো বা চালান আকারে। আচ্ছা আশেপাশে একটু দেখাইতে পারতাম, চালান আকারে, ভলিউম বই আকারে স্যার। হ্যাঁ আকারে। আর বাকি অনেক কাগজ কি পাবেন মানে ফর্ম আকারে 9.1 বই আছে বলেন, আপনি অনলাইনে সাবমিট করেন না? 9.1 জি স্যার। তাহলে এখন আমরা জানবো যে আমরা কি কি রেজিস্টার রাখবো, কখন কোনটা রাখবো। স্যার এই রেজিস্টার কি বই আকারেই রাখা ম্যান্ডেটরি, সফট কপি রাখা যাবে না? আপনার যদি এনবিআর অথরাইজ সফটওয়্যার থাকে তাহলে সফট কপি রাখতে পারবেন, যদি এনবিআর অথরাইজ সফটওয়্যার না থাকে তাহলে পারবেন না। স্যার যে কোম্পানির মনে করেন প্রোডাক্টের উপরে ভ্যাট নাই তাহলে তারা কি বাধ্যতামূলকভাবে রেজিস্টার রাখতে হবে? আচ্ছা আপনার ভ্যাট নাই কিন্তু আপনার স্টক আছে না, বলেন আপনার ভ্যাট নাই আমরা মানছি, আপনার স্টক আছে কিনা বলেন? জি স্যার। তাহলে আপনি যদি স্টক খাতা না রাখেন তাহলে এই স্টকের হিসাব মিলাতে পারবেন? ওইটা তো স্যার নিজস্ব সফটওয়্যারে রাখা হয় স্যার। তাহলে ওই সফটওয়্যার এনবিআর অথরাইজ সফটওয়্যার না স্যার। তাহলে ব্যাটও বেশি ওটা কি সফটওয়্যার হিসেবে গণ্য করবে? ভাই শুনেন, ব্যাটের খাতা কি আর ওই বাস্তব খাতা কি আলাদা হইতে পারে? একই হইতে হবে না? বলছে আপনার ব্যাটের স্টক খাতা একটা আর বর্তমান স্টক খাতা একটা, দুইটা এটা কি আলাদা হইতে পারে বলেন? আরে স্যার, আরে কেউ রাখে, এটা হইতে পারে না। আপনাকে এনবিআর কি করবে ওইটাকে স্টক খাতা হিসেবে গণ্য করবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, আমার একটা সফটওয়্যার আমি ইউজ করছি যেটা হচ্ছে যে আমার সফটওয়্যারটা হচ্ছে এনবিআর দ্বারা স্বীকৃত, জি, যে ওনার রেজিস্টার্ড আর কি। এখন আমি যে সফটওয়্যার অ্যাক্সেসটা ওনার থেকে নিয়েছি, আমি কি অটো রেজিস্ট্রেশন পেয়ে যাব না এটার জন্য আলাদা নিতে হবে? আচ্ছা বুঝেন, আপনি সফটওয়্যার পাইছেন, সফটওয়্যারটা নিছেন ওনার থেকে, কি সফটওয়্যারটা ইউজ করে আপনি অ্যাকাউন্টিং রাখবেন, ঠিক না? এই সফটওয়্যার রাখলে আপনার 6.1 রাখা লাগবে না। দেখেন 6.2.1 বা 6.2 ক্রয় বিক্রয় হিসাবগুলি কি রাখা লাগবে না। এই সফটওয়্যার থেকে আপনি ব্যাট চালান ইস্যু করতে পারবেন, কিন্তু আপনি যদি ব্যাট নিবন্ধন আলাদাভাবে না নেন, সফটওয়্যারের সাথে ব্যাট নিবন্ধনটা লিঙ্ক করতে হবে না, তাহলে আপনার কাজ করবেন কীভাবে বলেন? বুঝেন নাই? মনে করেন আপনি গাড়ি কিনছেন, লাইসেন্স নেন নাই, ভাই চালাইতে দিবে বলেন? সফটওয়্যার হচ্ছে কি নম্বরের সাথে ট্যাগ করতে হবে নাকি স্যার? হ্যাঁ, আপনি যদি 9.1 এর সাথে এটা ট্যাগ না করেন আপনি কাজ করবেন কিভাবে বলেন?
আপনার সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দিতে হবে না, আমার কোম্পানির বিল নাম্বার এত, আমার কোম্পানির ঠিকানা এটা। যদি না দেন 6.3 থেকে এটা আসবে বলেন? সেটা তো আসবে না স্যার। হ্যাঁ, তাহলে আপনি ওই সফটওয়্যারের সাথে ওইটার একটা লিঙ্ক করতে হবে, অথবা ওই যে নিবন্ধন নিয়ে নিবন্ধন সংক্রান্ত ডাটাগুলোকে অ্যাড করতে হবে। তাহলে দেখেন আমরা ধাপে ধাপে আলোচনা করি। আপনি কিন্তু অন্য রেজিস্টার রাখতে হবে না, কিন্তু ইয়ে করতে হবে। দেখেন এখানে 2.1 থেকে শুরু করে লাস্টে 18.6 পর্যন্ত 76টা ফর্ম আছে কিনা বলেন, কারণ ট্রেজারি চালান ব্যাটের কোনো ফর্ম না, এটা আলাদা ফর্মে, ঠিক আছে? কয়টা ফর্ম পাইছেন বলেন? 76টা। তাহলে এই 76টার মধ্যে দেখেন তো কোনোটা আছে না নিবন্ধন সংক্রান্ত, কোনোটা আছে মূসক এজেন্ট, কোনোটা আছে ব্যাটের আবেদন, কোনোটা আছে কি হিসাব পুস্তক, কোনোটা আছে দাখিলপত্র, কর ফেরত, নোটিশ, তল্লাশি, মানে এনবিআর যদি মামলা টামলা দেয়, রাষ্ট্রীয় পাওনা আদায়, এইভাবে বিভিন্ন রকম ফর্মেট আছে কিনা। এখন দেখেন তো, যে আমি বলছিলাম আইন হচ্ছে ব্যাট ব্যবস্থার সারাংশ আর বিধিমালা হলো ব্যাখ্যা। দেখেন তো প্রত্যেকটা ফর্মের পাশে লেখা আছে না বিধি 4-1, বিধি 5-1 দ্রষ্টব্য, লেখা আছে না বিধি 8-1, বিধি 9-1, দেখেন তো সবটিতে বিধি বলা আছে কিনা বলেন? তাহলে আমি যেদিন বলছিলাম ব্যাট হচ্ছে আইন হচ্ছে ব্যাট ব্যবস্থার সারাংশ আর বিধিমালা হলো ব্যাখ্যা, এখন এই বিধিতে বলা আছে না কোন কোন ফর্মটা কীভাবে পূরণ করবেন, বুঝছেন এবার? তাহলে এই বিধি সংশ্লিষ্ট বিধিতে গেলে কী পাবেন, এই 2.1টা কীভাবে পূরণ করবেন, এই বিধিতে গেলে 2.3টা কীভাবে পাবেন, সব লেখা আছে, বুঝছেন? এটা রেফারেন্স। আচ্ছা, এখন 2.1 এখানে লেখা আছে না ব্যাট অনলাইন, তার মানে আপনি অনলাইনে 2.1 রাখতে পারবেন না। 2.1 অনলাইনে অ্যাপ্লাই করবেন, 2.3 অনলাইনে পাবেন, মানে ব্যাট নিবন্ধন করবে, নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবেন 2.1 দিয়ে অনলাইনে, আর ব্যাট নিবন্ধনটা অনলাইনেই পাবেন। ব্যাট নিবন্ধন স্থগিত করার জন্য 2.4 পূরণ করবেন, এটা অনলাইনে। মূসক এজেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এটা অনলাইনে পাবেন। মূসক উৎপাদ সহগ অনলাইনে দেওয়া যায়। তারপরে দেখেন 2 লাখ টাকার বেশি লেনদেন হলে 6.10 পূরণ করতে, এটা অনলাইনে দেওয়া যায়। 9.1, 9.2, 9.3 বিলম্বে রিটার্ন, সংশোধিত রিটার্ন, এগুলি কী করা যায়, অনলাইনে দেওয়া যায়। মূসক এজেন্ট এর পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যায়। দাখিলপত্রের প্রত্যায়িত অনুলিপি প্রাপ্তির আবেদন অনলাইনে করা যায়। মূসক ছাড়পত্র কি অনলাইনে করা যায়। এইভাবে এই যে সম্মাননাপত্র অনলাইনে পাওয়া যায়, এগুলি ছাড়া বাদ বাকিগুলো কাজ করলে কিন্তু ম্যানুয়াল করতে হয়। দেখেন অনলাইনে কি কি কাজ করতে হবে আপনারা চিনছেন কিনা, বলছি অনলাইনে কি কি কাজ করতে হবে আপনারা এটা ইশারা পাইছেন কিনা বলেন? স্যার একটু কোশ্চেন করব। জি স্যার। জি বলেন। স্যার কোনো কোম্পানি যখন বন্ধ করে দিতে চায় তাহলে তো ভ্যাট বন্ধ করতে হবে, এটার জন্য কি প্রসেস বা কি? আচ্ছা, এখন দেখেন আমরা এই যে এখানে পাইছি 2.4 কি বলছে, মূসক বা টার্নওভার কর নিবন্ধন বা সাময়িকভাবে স্থগিত। আচ্ছা, আমি এটা আলোচনার মধ্যে করে ফেলাই, কি বলেন? উত্তরটা আলোচনার মধ্যে দিয়ে আলাদা মধ্যে না দিই। তাহলে আপনারা যদি ব্যাট নিবন্ধন নেন, যে এক ভাই বললো সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার নিছে, এখন উনি যদি ব্যাট নিবন্ধন না নেয় তাহলে উনি কি ব্যাট চালান ইস্যু করতে পারবে? মাসে রিটার্ন দিতে হবে। তাহলে আপনার কী করতে হবে, এই ব্যাট অনলাইনে যাবেন, একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, 2.1 দ্বারা 2.1টা ফর্ম পূরণ করে ট্রেড লাইসেন্স, IRC, ERC যেটা আপনার জন্য প্রযোজ্য, ব্যাংক সলভেন্সি, মালিকের NID, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব দিয়ে এই 2.1টা সাবমিট করবেন। 2.1 সাবমিট করলে আপনি 2.3 ব্যাট নিবন্ধন পাবেন। দেখেন ধরতে পারছেন কিনা? আইন হচ্ছে 3 কার্য দিবসের মধ্যে কি দেওয়া, সব যদি সঠিক থাকে, অথবা রিজেক্ট করে দেওয়া। তাহলে বলেন 2.1 দিয়ে অ্যাপ্লাই করলে আপনি কি পাবেন, 2.3 পাবেন। এখন যে এক ভাই বললো যে একজনে ব্যাট অ্যাডভাইজার পরীক্ষার জন্য নিবন্ধন নিল, অথবা কি বললো, যে কোনো কারণে নিবন্ধন নিছে বা কন্ট্রাক্টারি কাজ করার জন্য নিবন্ধন নিছে, কিন্তু সে আর কাজ করবে না, 1 বছর পরে সিদ্ধান্ত নিল। তাহলে এখানে দেখেন কি বলছে, 2.4 মূল্য সংযোগ কর নিবন্ধন টার্নওভার নিবন্ধন বা তালিকাভুক্তি, মানে এই 2.1 দিয়ে ইচ্ছা করলে আপনি ব্যাট নিবন্ধন টার্নওভার দুইটাই নিতে পারবেন, কিন্তু সিলেক্ট করতে হবে ব্যাট নেবেন না টার্নওভার নেবেন। আমরা তো এর আগে আলোচনা করছি কখন ব্যাট নেবেন, কখন টার্নওভার নেবেন। তাহলে দেখেন আবেদন করার সাথে সাথে আপনি কী করছে, বলছে সাময়িক স্থগিত বা বাতিল। এখন এরকম হইতে পারে না যে আপনি কয়েক মাসের জন্য দেশে বাইরে যাবেন, বা আপনি প্রত্যেক বছর একটা মেলার জন্য স্টল দেন কিন্তু অন্য সময় কার্যক্রম নাই, তাহলে আপনি এরকম 11 মাস এটা স্থগিত করে রাখতে পারেন না, কি বলেন? যে বছরে বাণিজ্য মেলা বা বৃক্ষ মেলা এই সময় আপনি কি নিবন্ধন নিছেন, বই মেলা,
এই 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 মেলার পরে কি করেন আপনি আর 11 মাস ব্যবসা করেন না, তাহলে আপনি কি এই 11 মাস স্থগিত করতে পারেন। আবার এরকম যদি হয় যে 6 মাসের জন্য স্থগিত করি বা ফ্যাক্টরি বন্ধ, মালিক যে কোনো একটা কারণে দেশে বাইরে চলে গেছে, 6 মাসের জন্য স্থগিত করে দেয়, 6 মাস পরে আবার চালু করব, তাহলে কি বলছে সাময়িক স্থগিত করা যায়। আর যদি সিদ্ধান্ত নিয়েই নেন যে ব্যবসা করবো না, তাহলে বাতিলের জন্য আবেদন করবেন। এই সংক্রান্ত বিধি কি? বিধি 8-1, বিধি 9-1। কিন্তু ওই বিধিতে বলা আছে আপনি যদি নিবন্ধন বাতিল করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, অন্তত আগে নিবন্ধন নেওয়ার পরে 12টা রিটার্ন দিতে হবে, তারপরে বাতিলের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখেন উত্তর পাইছেন কিনা। আপনি যদি নিবন্ধন নেন তাহলে আপনি কী করতে হবে, অন্তত 1 বছর রিটার্ন জমা দিতে হবে, তারপরে বাতিলের জন্য অ্যাপ্লাই করতে হবে। স্যার রানিং বিজনেসের কি স্থগিত করা যায়? মনে করেন রানিং বিজনেস ব্যবসার, হ্যাঁ রানিং আছে ঠিক আছে, কিন্তু সামনে কি রানিং থাকবে না বন্ধ হয়ে যাবে এটা বলেন। সামনে স্যার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হয়ে গেলে তারা আপনি স্থগিত করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে কি ফাইলটেল অডিটে পড়ার সম্ভাবনা থাকে স্যার? অবশ্যই আপনি সরকারের থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন, তা সরকার যাচাই বাছাই করবে না যে সবগুলো ইটা জমা দিতে বলবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে বলবে যে সরকারের কোনো পাওনা আছে কিনা, সরকার যাচাই বাছাই করে তারপর স্থগিত করবে, এর আগে করবে না। কারণ আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিল, সরকার টাকা পাইলো না, তাহলে কি হইব বলেন। এখন আইনে বলা আছে এরকম যে আপনি মনে করেন স্যারের সাথে খাতির লাগে যারা যে বন্ধ করবেন, মজার ছলে বুঝেন, যাকে দিয়ে বন্ধ করবে সে আপনার ফ্রেন্ড হইতে পারে না, যে দোস্তের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বা পরিচিত। যদি রাজস্ব বোর্ড কখনো উদ্ঘাটন করতে পারে যে আপনার কাছে সরকারের পাওনা ছিল, তাহলে নিবন্ধন বন্ধ করলেও আপনি নিবন্ধিত বলিয়া গণ্য হবেন, সরকার আপনাকে ওইভাবে কি ডিমান্ড করতে পারবে, আইনে বলা আছে। তাহলে তার মানে আপনি যদি বুঝলা যান যে আমার একটা কোম্পানি ছিল আমি বুঝলা গেলাম, হ্যাঁ ব্যাড ট্যাক্স দেই না বুঝলা গেলাম, বললে হবে বলেন। যেমন আমাকে একজন বলতেছে যে ভাই আমার একটা কোম্পানি ছিল, মনে করেন আমি 30টা বিল অফ নিতে প্রোডাক্ট না বেচে দিছি, কোনোদিন রিটার্ন দেয় নাই, আমি মনে মনে বুঝলা গেলাম যে আমার কোম্পানি ছিল, তাহলে বলেন ব্যাট অফিসে ছেড়ে দিবে না স্যার দেবে না। হ্যাঁ কি করবে, ওই হয়তো এখন এই মুহূর্তে ধরা পড়বেন না, 1 বছর 2 বছর 3 বছর পরে হঠাৎ করে এরকম বড় একটা ডিমান্ড করে চিঠি দিয়ে দিবে না যে আপনি এরকম 30টা বিল অফ প্রোডাক্ট আছে যেগুলি এখনও ব্যাট জমা দেন নাই, ঠিক আছে। তাহলে এগুলি রিস্ক। ভ্যাটার ট্যাক্স কি কিন্তু কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স না, শব্দটা কি বলেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কিন্তু যখন দেখবেন জটিলতা বলবেন তখন বলবেন ভেরি অ্যাগ্রেসিভ ট্যাক্স অথবা ভেরি আজগুবি ট্যাক্স, ঠিক আছে, আপনি মাথা ধরবে না। স্যার কেউ যদি কোনো রেজিস্ট্রেশন নিয়েছে কিন্তু আসলে কোনো অ্যাক্টিভিটিসই করেনি, তাহলে সে হ্যাঁ বলে আপনি শেষ করেন না, যদি সে মানে অ্যাপ্লিকেশনও করলো না ক্লোজ করার জন্য, বাট সে কোনো কিছু করলেও না অটো বন্ধ হয়ে যাবে কি তার না, বা না আমি বলি এখন কথা হলো যে আপনি ক্রেডিট কার্ডের কথা মনে করেন না, ক্রেডিট কার্ডের 1000 টাকা তুললেন, হ্যাঁ তুললে আর কোনোদিন ক্রেডিট কার্ডে টাকা জমা দেন নাই, তাহলে সুদ বাড়তে থাকবে কিনা বলেন। সেটা তো বাড়তেই থাকবে। হ্যাঁ তাহলে ব্যাটের নিবন্ধন হচ্ছে, নিবন্ধন নেওয়ার পরে প্রত্যেক মাসে কর মেয়াদে রিটার্ন জমা দিতে হয়, তাহলে আপনি প্রত্যেক মাসে রিটার্ন জমতেছে কিনা বলেন। জমতে কি হইলো যে 30 মাসে 30টা রিটার্ন, তাহলে এখন তো 2000, আগে 5000 টাকা, এর আগে 10,000 টাকা ছিল না। জি স্যার ছিল। আচ্ছা তাহলে এই জাতীয় রাজস্ব বলতে পারে কিনা যে ঠিক আছে দেন 30 মাসের জন্য বর্তমানে 2000 টাকা করে 60,000 টাকা জমা দেন। জি স্যার সেটা অবশ্যই বলতে হবে, জমা দেন, এর পাশাপাশি সুদ দেন। আচ্ছা দেরিতে সুদ আছে তো, তার সে বলতে পারে না এগুলি আপডেট করে আসে তারপরে বন্ধ করি। তারপরে ধারা 85-তে বলা আছে সঠিকভাবে অ্যাকাউন্ট না রাখলে 10,000 টাকা ফাইন। তাহলে আপনাকে এই বিধিতে ফেলাইতে পারে কিনা, পারে স্যার, যে আপনি টাইম মতো রিটার্ন দেন নাই মানে সঠিকভাবে হিসাব রাখেন নাই, যান এই 6 লাখ টাকা জমা দিয়ে আসেন তারপরে আমি রিটার্ন। শুনেন সরকার যেদিন দেখবে না যে টাকা পয়সা আর নাই, সরকার আমরা কি করি মনে করেন যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, হঠাৎ করে টাকা দরকার, তখন খবর নিই না, আরে 1 বছর আগে একজনকে টাকা ধার দিছিলাম, এটা একটু ফোন দেই, বলি কিনা বলেন, খোঁজখবর নেই। তা সরকারে যখন দেখবে সবাই ঠিকমতো ব্যাট জমা দিতেছে, সবাই ঠিকমতো ট্যাক্স দিতেছে, আর রেভিনিউ ইনকামের সুযোগ নাই, তখন এই খুঁজা বাই করবে এই সঠিকভাবে কে দেয় না, 100% পারফেক্ট কে নাই, ওইখান থেকে তখন এই দোষগুলি করবে। কয়দিন আগে আমি নাম বলবো না, যে একটা ব্যাট অফিস থেকে 6.10 জমা না দেওয়ার কারণে, মানে 2 লাখ টাকার বেশি
ক্রয় এবং বিক্রয় হলে 6.10 জমা দেওয়া লাগে, দেয় না কেন? মামলা দিছে। 4.3 জমা দেয় না কেন? মামলা দিছে। মামলা মানে কি ডিমান্ড করছে যে 30 মাসে রিটার্ন পর্যালোচনা করে পাওয়া গেল যে আপনি এটা জমা দেন না, যদি না দেন তাহলে এই 10,000 টাকা করে এত টাকা জমা দেন অথবা কাগজ সাবমিট করেন এতদিনের মধ্যে। তাহলে যে কোনো সময় আপনাদের চিঠি দিতে পারে কিনা বলেন? তাহলে এগুলি রিস্ক। ঠিক আছে, তাহলে আশা করি 2.4 পদ সবাই বুঝছেন। 6.10টা কি মাসেরটা পুরো মাসেরটা কি একবারে সিগনেচার করে নিয়ে আসা যাবে স্যার? আচ্ছা আমি বলি 6.10 করে আপনি শুনেন, আপনার ভ্যাট অফিসে যাওয়ার শখ করবেন না, ঠিক আছে? আপনারা 6.10টা অনলাইনে করা যায়, 6.10টা অনলাইনে করা যায়। আপনি দেখবেন ওইখানে অপশন দেওয়া আছে আপনি কি মান্থলি দিবেন না কোয়ার্টারলি। তার মানে 3 মাসেরটাও একসাথে দিতে পারবেন, মাসেরটাও মাসে দিতে পারবেন, আপনার চয়েস। ওটা স্যার ওই যে এক্সেলে করে যে ওটা কি করা যায়, ওটা কি নিবে স্যার? আমি জানি না। আপনি সামনে আসি 6.10 পর্যন্ত আসি নাই তো, সামনে যাই। ওকে, এক্সেল করে আমি বলি এক্সেলে করে অনলাইনে অ্যাটাচমেন্টে দেওয়া যায়। যদি অনেক লেনদেন হয়, যাদের সফটওয়্যার আছে না, যে এনবিআর অথবা সফটওয়্যার বা ব্যাটারি সফটওয়্যার, তাহলে ওইখান থেকে আপনি ওই 6.10 এর আদলে এটা ফর্মেটটা বের করে আপলোড দিয়ে দিতে পারবেন। তাহলে আশা করি সবাই 2.4 পর্যন্ত বুঝছেন। 2.5 নিবন্ধন বা তালিকাভুক্তি, পরবর্তী তথ্যের পরিবর্তন, নতুন তথ্য সংযোজন বা কমিশনকে অবহিতকরণ। মনে করেন আপনি নিবন্ধন নিলেন, মন চাইলে অফিস বদলায় অথবা যে কোনো কারণে অফিস বদলায় চলে গেলেন, কিন্তু আপনার আগের ঠিকানা নাই। ব্যাটের কর্মকর্তারা যদি পরিদর্শনে যায়, যে দেখবেন তারা অভিযানে যায় বা জরিপ চালায় যে কোম্পানিটা ওই জায়গায় আছে কি না, তাহলে উনি যদি আইসা দেখে যে না ঠিকমতো নাই, তাহলে উনি আপনার নিবন্ধন কিন্তু বিন লক করে দিতে পারে। তাহলে নিবন্ধন সংক্রান্ত তথ্যের কোনো যদি পরিবর্তন হয়, আপনার অ্যাড্রেস ছিল 81 কাকরাইল, এর সাথে কি নতুন একটা মানে দোকান নিছেন, তাহলে 81 এবং 82 লিখতে হবে না? কি বলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল একটা, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন, এটা অ্যাড করতে হবে না? তাহলে এইরকম কোনো পরিবর্তন যদি হয় তাহলে কি করতে হবে? 2.5 মাধ্যমে কমিশনার স্যারকে জানাইতে হবে। দেখেন বুঝছেন কিনা? স্যার এই ক্ষেত্রে কি শেয়ার হোল্ডার মারা গেলে বা এডিশন হইলেও কি 2.5 অবশ্যই এর মাধ্যমে করতে হবে? সোজা কথা, আপনি 2.1 এর সময় যে তথ্যগুলি দিছেন তার কোনো পরিবর্তন হলেই জানাইতে হবে। মনে করেন আপনি দিছিলেন যে আমি ট্রেডিং অ্যান্ড হোলসেল, এবার পাশাপাশি আপনি ইম্পোর্টারও অ্যাড করবেন, তাহলে জানাইতে হবে না? কি বলেন? আপনি এক্সপোর্টার অ্যাড করবেন, তাহলে জানাইতে মানে কোনো তথ্যের পরিবর্তন হলেই জানাইতে হবে। একটা নতুন গোডাউন নিছেন, তাহলে গোডাউন অ্যাড করবেন না? তাহলে গোডাউনে যদি প্রোডাক্ট রাখে তাহলে ব্যাটের লোক কি বলবে যে এটা আপনার প্রোডাক্ট? কি বলেন? একটা বিষয় তাহলে জানা ছিল স্যার, যদি কারো আলাদা আলাদা নিবন্ধন থাকে, পরে যদি এটা সেন্টার দিয়ে একত্রে করা হয়, তখন কি পুরাতন যে নিবন্ধন ছিল ওইখানে সার্কেল থেকে কি কোনো এখতিয়ার আছে পরবর্তীতে তাদেরকে কোনো? না, মনে করেন আপনার একটা কথা নিবন্ধন ধরেন কাকরাইলের ঠিকানায়, আর একটা নিবন্ধন ধরেন মিরপুরের ঠিকানায়। এখন আপনি চিন্তা করলেন দুইটাকে আমি এক করে ফেলবো, তাহলে কাকরাইলের ঠিকানায় মিরপুরটাকে আমি অ্যাড করে ফেলবো। তাহলে আপনি কি করবেন? মিরপুরের বিনটা ক্লোজ করবেন, করে মিরপুরের এই ব্রাঞ্চটাকে কাকরাইলের 2.1 অ্যাড করে দিবেন। দেখেন বুঝছেন কিনা? জি স্যার বুঝছি, কিন্তু ওইখানে ক্লোজ করার পরে কি ওইখান থেকে কোনো পরবর্তীতে করতে পারে না? এখন কথা হলো যে আপনি ক্লোজ করে বিন যদি প্রপারলি বন্ধ করেন তাহলে তো তারা করতে, তারা যদি পরিদর্শনে আসে তখন দেখাইবেন এই দেখেন আমার মালিক হচ্ছে কি কাকরাইলে, কিন্তু আমি মিরপুরে ব্রাঞ্চ হিসেবে এটা রাখছি, স্টোরটা ব্রাঞ্চ হিসেবে আসছে, এভাবে বলবেন, তথ্য দেখাইবেন। কারণ দুই জায়গায় তো ব্যাটারি মধ্যে টাকা রাখবেন, ঠিক আছে? সময় যে গোডাউনটা যদি বলেন। আর স্যার যদি গোডাউনটা মিরপুরে হয় কিন্তু অফিস, হ্যাঁ আপনি চিন্তা করেন এইভাবে, আপনি অফিসের ঠিকানায় নিবন্ধন নিচ্ছেন, গোডাউনটা কি করছেন 2.1 অ্যাড করে রাখছেন, ঠিক না? তাহলে এই বিনটা গোডাউনে একটা টাঙ্গা রাখবেন, অফিসে একটা টাঙ্গা রাখবেন। ব্যাটের লোক আসলে বলবে স্যার এই দেখেন আমার হেড অফিস হচ্ছে বনানী বা ইয়াতে, আমার এটা হলো গোডাউন। আর বিষয়টা বলি, আমাদের 5টা এরকম ব্রাঞ্চ ছিল, পরে আমরা সেন্ট্রাল নিবন্ধন করছি। জি, কিছুদিন আগে ওইটা সেন্ট্রাল নিবন্ধন করা হয়েছে 2020 সালে। জি, কিছুদিন আগে এক ব্রাঞ্চের যেখানে ছিল ওইখান থেকে আমাদের বলতেছে আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করেন না, ওইখানে রিটার্নও দেন না, অনেকদিন যাবত হয়ে গেছে, যোগাযোগ করেন, মানে অনেক কিছু সেটা বলতেছে। আমরা বলছি স্যার যোগাযোগ করব, জাস্ট আমরা তো আর না করতে পারি না। আমরা বলছি যে আমরা তো রিটার্ন জমা দিচ্ছি, এখন সেন্ট্রাল হয়ে গেছে, অমুক জায়গায় রিটার্ন জমা দিচ্ছি। জি,
তাহলে আমার সাথে তো দেখা করার দরকার ছিল। এখন দেখেন আপনার ওই যে জায়গায় আসছে ব্যাটের লোক, ওই জায়গায় কি 3টা টাঙ্গানো ছিল, 2.3টাকে মানে ঝুলানো ছিল? আসে নাই অফিস থেকে ফোন দিতে। আচ্ছা যাই হোক, আপনি কালকে ঝুলাই ফেলাবেন, কারণ আইনে বলা আছে টিন আর বিন যথাস্থানে যদি মানে ঝুলানো না থাকে বা টাঙানো না থাকে তাহলে 5,000 টাকা ফাইন। যদি সে আইসা যদি দেখে যে না আপনার বিনটা টাঙানো আছে, তাহলে সে দেখে বুঝবে না এটাই কোম্পানির বিন, কি বলেন? তখন আপনি বলবেন স্যার এটা হচ্ছে ব্রাঞ্চ আর হেড অফিস হচ্ছে এই জায়গায়, সুন্দর করে বুঝাই দিবেন। ঠিক আছে ভাই? জি স্যার, কিন্তু না আমার প্রশ্নটা মূলত তার আর কি কোনো এখতিয়ার আছে? অবশ্যই তার এখতিয়ার আছে, কারণ আমি বলি শুনেন, অনলাইনে একজন বলছে যে অনলাইনে রিটার্ন দেওয়ার পরে ব্যাট অফিস কেন অডিটের জন্য ডাকে। আচ্ছা আপনাদের মধ্যে চিঠি কয়জন পাইছেন? মানে ওই যে অডিটের জন্য ডাকছে না, চিঠি পান নাই? যে 6.1, 6.2, 6.21, 2.1 রাখেন কি না? আচ্ছা দেখ, এটা আপনাদের ব্যাপার। এখন দেখেন যে এই ব্যাট অনলাইন করার উদ্দেশ্য কী ছিল? যে আপনারা বাসায় বসে বসে অনলাইনে রিটার্ন দিবেন। সরকারের কাজ হচ্ছে সবসময় আপনাদের অডিটে রাখা, যে আপনি 1 বছর রিটার্ন দিয়ে দিবেন, হঠাৎ করে আপনাকে ডাকবে, ডেকে বলবে যে এই 1 মাস আপনি অডিটে পড়ছেন, আপনার সকল খাতাপত্র কি চেক করা হবে। এটাই তো উদ্দেশ্য, কি বলেন? আর আগের দিনে কী ছিল? আগে ছিল ব্যাট অফিসে আপনি যাইতেন, আপনাকে জিম্মি করতো যে 9.1 কি ওই মনোপুত না হলে, বাকিটা বুঝে নেন, মনোপুত না হলে উনি সাইন করবে না। কিন্তু এখন কি এই ইয়াটা আছে? এখন আপনি অনলাইনে দিয়ে দিবেন, ওনার যখন অডিটের দরকার অডিটে নিয়ে আপনাকে কাগজপত্র দেখবে, কাগজপত্র সঠিকভাবে না দিলে ফাইন করবে। এটাই তো নিয়ম, কি বলেন? আচ্ছা দেখ, জি স্যার, আশা করি আপনারা বুঝছেন। তাহলে বলেন, এই সম্পর্কিত হইলে বলেন। আচ্ছা আমি আপনার কথা পুরোপুরি মানে বুঝি না, একটু ইয়া করি। একটা বলছেন ফ্যাক্টরি এক জায়গায়, আর একটা কি বলছেন? রেজিস্টার্ড অফিস হচ্ছে এক জায়গায় আর হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে আরেক জায়গায়। আচ্ছা রেজিস্টার্ড অফিস ওইটা কি কাজে ইউজ করেন? মানে ওটা কোম্পানির নামে ইউজ করা হয়। মানে আমরা কি এটাকে হেড অফিস বলতে পারি? না না, হেড অফিস বলা যাবে না। এটা হচ্ছে মানে ওই সেম কনসার্নটাই, মানে যেই অ্যাড্রেসে দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করার সময়, মানে রেজিস্টার অফিসটা ওই সেম অফিসটাই হচ্ছে, ফ্যাক্টরিটা অন্য আরেক জায়গায়। না না আমি বলি শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা দু একটা ঘটনা জানি, যেমন মহাখালী ডিএসএস, বুঝছেন? মহাখালী ডিএসএস, মিরপুর ডিএসএস, কিছু আবাসিক এলাকা আছে না যাকে আপনাকে ট্রেড লাইসেন্স দিবে না, আছে কিনা বলেন? বলছি এরকম কিছু আবাসিক এলাকা আছে কিনা যেখানে সরকার ট্রেড লাইসেন্স ইস্যু করে না? বুঝেন নাই? বলছি ঢাকা শহরে এমন কিছু এলাকা আছে কিনা যেখানে ট্রেড লাইসেন্স ইস্যু হয় না, আছে কিনা বলেন? জি স্যার, জি স্যার। তাহলে এখন 2-1টা ব্যবসা প্রতিষ্ঠান মহাখালী ডিএসএস আছে কিনা? জি স্যার আছে। মিরপুর ডিএসএস আছে, তারপর এরকম কিছু জায়গায় আছে, মনে করেন মালিকের নিজের বাড়িতে। এখন অনেক সময় এরকম হয় যে আমরা কি করছি, যারা অ্যাডভাইজার তাদের দ্বারা একটা মানে ম্যানেজ করে এক জায়গা থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করে ফেলাইছি, কিন্তু ওই অ্যাড্রেসে কি ওই কোম্পানি আছে বলেন? নাই স্যার। তখন আপনি কি করবেন? আপনি ব্রাঞ্চ হিসাবে ওইটা অ্যাড করে দিতে পারেন না? জি স্যার। যেই ভাই এই প্রশ্নটা করছেন, ওনার যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আপনি ফ্যাক্টরি হিসাবে অ্যাড করে দিতে পারেন কিনা বলেন? উত্তর পাইছেন ভাই? উত্তর পাইছেন? আচ্ছা ধরেন না, নীরবতা সম্মতির লক্ষণ। আচ্ছা প্রেশার কি আমার উঠছে না আপনাদের উঠছে বলেন? ক্লাস কি বোরিং লাগতেছে? না স্যার। না স্যার, কারণ আমি আজকে সারাদিন প্রেশারের মধ্যে ছিলাম, এই জন্য বলতেছি যে কি আমি প্রেশারে বললাম না, আপনারা বললেন। ঠিক আছে দেখেন শুনেন, জীবন চলবে, জীবনের গতিতে চলবে, দিন আসবে, চ্যালেঞ্জ আসবে, দিন চলে যাবে, বুঝছেন? একসময় মনে থাকবে যে এই চ্যালেঞ্জ ফেস করছিলাম, বুঝেন নাই? দিন কি আটকে আছে বলেন? দিন আটকে আছে? সকাল 9টায় দিন শুরু হয়েছে, 5টায় শেষ হয়েছে, 6টায়, এই 9টায় ক্লাস করতেছি, কালকে কুমিল্লা চলে যাবো, জীবন চলে গেছে। ঠিক আছে, জীবন আটকে থাকে নাই, আল্লাহর দিন, আল্লাহ হায়াত দিচ্ছে, চলে আসছে, সমাজ কিন্তু চলে যেতেছে। এই হলো জগৎ সংসার।
কালকে আর একটা চ্যালেঞ্জ আসবে, পরশু একটা চ্যালেঞ্জ আসবে। তাহলে বলেন 2.5 সবাই বুঝছেন কিনা? কারণ কি ভাই দেখেন, আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, হ্যাঁ, আর জাতীয় রাজস্ব বোর্ডকে যদি না জানান, তাহলে আইনে বলা আছে যে আপনার অ্যাড্রেস চেঞ্জ করার কারণে হয়তো কোনো অডিটের জন্য আপনাকে চিঠি ইস্যু করছিল, হয় না এরকম, বা আপনার নামে কোনো মামলা হয়েছে, এখন আপনারা যে খুঁজে পায় নাই, তখন আইনে বলা আছে যেহেতু আপনি তথ্য পরিবর্তনে 15 দিনের মধ্যে জানান নাই, এই বিধি 12 পড়বেন, হ্যাঁ, তাহলে ওই ব্যাট অফিসে যদি সে চিঠিটা টাঙ্গায় দেয় বা আপনার পুরাতন ঠিকানা যদি টাঙ্গায় দেয়, তাহলে আপনি পাইছেন বলে গণ্য হবে। দেখেন বুঝছেন কিনা সবাই? মানে আপনি তথ্য পরিবর্তন করছেন কিন্তু স্যারদের জানা নাই, দোষ কি আপনার না স্যারের? বলেন। বলছি আপনারা মনে করেন কোম্পানি অ্যাড্রেস চেঞ্জ করছেন, তাহলে আপনারা স্যারকে জানান নাই, তাহলে এই দোষ কি আপনার না স্যারের? বলেন। আপনাদের। এখন আপনারা মনে করেন অ্যাড্রেস চেঞ্জ করে রাস্তার ওই পাশে চলে গেছেন, জানান নাই, এখন যে কোনো একটা অডিটের চিঠি আসে 5 বছরের বিডিএস বা নিরীক্ষার জন্য, কিন্তু আপনাকে পাইতেছে না, অথবা যে কোনো একটা ডিমান্ডের চিঠি দিছে পাইতেছে না, তাহলে একতরফাভাবে উনি রায় দিয়ে দেবে কিনা? বলেন। তখন আপনি বলবেন আমি তো নোটিশ পাই নাই, তখন কি বলবে যে আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করে জানাইছেন আমাকে? তাহলে এরকম তথ্য পরিবর্তন হলে কি করতে হবে? জানাইতে হবে। স্যার এরকম বিষয় ছিল। জি বলেন, বলে ফেলেন ভাই। ঠিকানা পরিবর্তনের চিঠি দিয়েছি, রিসিভ করেও নিয়ে আসছি, কিন্তু প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো অনলাইনে চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে কি আবার যে অফিসে জানাইতে হবে? আচ্ছা আমি বলি, প্রথম হইলো আপনার ঠিকানা পরিবর্তনের চিঠি দিচ্ছেন, মানে ওই যে 2.4 পূরণ করে রিসিভ করে নিয়ে আসেন, ঠিক না? কিন্তু ইয়া জানা না, এখন ব্যাট অফিস থেকে বললে আপনার কাছে এভিডেন্স আছে কিনা? বলেন। আছে। তাহলে আপনি দেখাবেন ওইটা। আপনি আরেকটা কাজ করতে পারেন, 2.1 এই যে ক্লাস করতেছেন না, 2.1 এ ঢুকবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ঢুকে আপনি ওইখানে অ্যামেন্ড করে দেন। ওকে। দিলে দেখা গেল 3 কাজ অধিবেশনের মধ্যে উনি অ্যাপ্রুভ করেও দিতে পারে, আর না দিলেও কিন্তু আপনি বলতে পারবেন দেখেন আমি আপনাদের ব্যাট অফিস থেকে রিসিভ করে নিয়ে আসছি আমার অ্যাড্রেস পরিবর্তনের জন্য। আরেকটা হলো 2.1 আমি অ্যাপ্লাই করছি, আপনি রিজেক্ট করে দিয়েছেন বা আপনি অ্যাপ্রুভ করেন নাই, পেন্ডিং রাখছেন, তাহলে আপনি আইনগতভাবে সঠিক আছেন কিনা? বলেন। মানে আপনার নিয়ত সঠিক, ঠিক না? জি স্যার। এবার চিন্তা করেন, তার মানে আপনি বলবেন যে ভাই আমি তো রিজেক্ট হয়েছি, তাও তো আমি অ্যাপ্লাই করছি, তাহলে আপনাদের উত্তর দিতে পারবেন। আচ্ছা দেখেন তারপরে জি এটা হচ্ছে হলো আমি এরকম একটা অ্যামেন্ডমেন্ট করেছি, মানে ট্রেড লাইসেন্সের ঠিকানা চেঞ্জ করেছে সে, তো পরে 2.1 এ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি নিয়েছি। জি এন্ট্রি নেওয়ার পরে ওখানে অ্যামেন্ডমেন্টের একটা অপশন আপনি যেটা বললেন, ওখানে গিয়ে অ্যাটাচমেন্টে গিয়ে ট্রেড লাইসেন্সটা চেঞ্জ করে দিয়েছি, করার পরে 3 দিন পরে আবার ওই ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এটা নরমালি হয়, 2-1 দুষ্ট কর্মকর্তা থাকে চাটা খাওয়ানোর জন্য, বুঝেন নাই, বুঝে নেন বাকিরা যে আটকায় রাখে, ঠিক আছে, নরমালি হয়ে যায়। আচ্ছা দেখেন কি বলছে, 2.5 গেল না, 3.1 আপনারা যদি মূসক এজেন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 3.1 মাধ্যমে অ্যাপ্লাই করবেন। 3.2 মূসক এজেন্টের সনদপত্র যদি পান, এটাকে বলে 3.2। এখন মূসক এজেন্ট হইলেন কিন্তু আপনার কাজ করতে হবে না, তাহলে আপনার ক্লায়েন্ট যে কাজের অনুমতি দিবে, এই দেখেন 3.3 অনাবাসিক ব্যক্তি কর্তৃক মূসক এজেন্টকে ক্ষমতা অর্পণ বা রহিতকরণ, মানে 3.3 দ্বারা মূসক এজেন্টকে কাজ করার অনুমতিও দেওয়া যায়, আবার অনুমতি ক্যান্সেলও করা যায়। তাহলে এই হলো 3টা। আরে ভাই কি করব, দাঁড়ান দেখেন 4.1 আইনের দ্বারা 31 উপধারা 4 অধীন আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম কর ফেরত প্রাপ্তি। আমরা কি জানি যে ইম্পোর্ট স্টেজ অনেক এটি দিয়ে আসে না, বলছে অনেক ব্যবসায়ীরা এটি দিয়ে আসে কিনা? বলেন। ইম্পোর্ট স্টেজ এটি মানে অ্যাডভান্স ট্যাক্স, এটি যদি ফেরত নিতে চান তাহলে কি করতে হবে? এই 4.1 মাধ্যমে এটা পূরণ করতে হবে। 4.2 চলমান কখন পূরণ করতে হবে? মনে করেন আমি বলি ধারা 31 দেখবেন, ধারা 31, হ্যাঁ ধারা 31 বলা আছে অনিবন্ধিত ব্যক্তি, এই যে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী বা ঢাকা ইউনিভার্সিটি এরকম কিছু প্রতিষ্ঠান আছে না যারা ভ্যাট নিবন্ধন নেয় নাই, বা সিটি কর্পোরেশন, কি বলেন, আর সিটি কর্পোরেশন ঠিক করলো আমরা 10টা বুলডোজার আনবো রাস্তাঘাট করার জন্য, অথবা ময়লা ফালানোর জন্য এরকম 100টা ডাম্পিং ট্র্যাপ আনবো, আনতে পারে কিনা? তখন তারা এটি দিয়ে আসতে পারে না,
তাহলে এই ধরনের প্রতিষ্ঠান যখন সেনাবাহিনী মনে করেন ট্যাঙ্ক নিয়ে আসলো, সাজোয়া যান নিয়ে আসলো, এই ধরনের প্রতিষ্ঠান অনিবন্ধিত ধারা 31টা দেখবেন, ধারা 31-এর এই উপধারা 4-এর যে প্রতিষ্ঠানগুলি তারা এটি ড্রব্যাক নেওয়ার জন্য এই ফর্মে অ্যাপ্লাই করবে। ওটা আমরা নেক্সট আলোচনা করব, ঠিক আছে? ব্যবসায়ীরা করতে পারবে না এই ধারা? ব্যবসায়ী তো এই ফর্ম না, ব্যবসায়ীদের জন্য আমি বলি, তাহলে লেখেন আপনারা কাগজে কলমে, এটি যে আপনি সমন্বয় করবেন এই সংক্রান্ত ধারা হচ্ছে ধারা 31 বিধি 19, লিখে নেন সবাই, ধারা 31 বিধি 19, এটি আপনি সমন্বয় করবেন। আর এটি 6 মাস পরে ড্রব্যাক নেবেন, সরকার থেকে ফেরত নেবেন, এই সংক্রান্ত ধারা হচ্ছে ধারা স্বাধীনতা আগের বছর ধারা 70 বিধি 52 ভাষা আন্দোলন, এবার মনে রাখবেন, ঠিক আছে? তাহলে ধারা 70 বিধি 52 এটা হলো এটি ফেরত নেওয়া এই সংক্রান্ত ধারা, তাহলে আমরা দেখে নিন, তাহলে হবে। আর নেক্সট আমরা আলোচনা করবো। তাহলে আশা করি এটা বলছে 4.1। 4.2 চলমান ব্যবসায় ক্রয় বিক্রয় দায় দেনা হস্তান্তর। এই যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান হাত বদল হইতেছে না, রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে, এক মালিক চিন্তা করলো যে আমি প্রতিষ্ঠানটা বন্ধ করে চলে যাব তাড়াতাড়ি, তাহলে এখন সে যখন হস্তান্তর করবে তার ভ্যাট ট্যাক্সের দায় দেনা থাকতে পারে কিনা বলেন? আরে স্যার, কিন্তু আপনি যে কিনবে সে যদি 4.1-এর মাধ্যমে একটা মুসলেখা দেয়, আমি সুস্থ মস্তিষ্কের সজ্ঞানে এই কোম্পানির সকল দায় দেনা বুঝিয়া পাইলাম, আর উনি দিল বুঝিয়া দিলাম, হ্যাঁ বুঝাইয়া দিলাম, তাহলে এই কোম্পানির নাম হস্তান্তর হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা? মানে আপনি তখন বলতে পারবেন না আগের কোম্পানি আগের লোক ব্যাট দেয় না, আমি এটার জন্য দায়ী না, এটা বলতে পারবেন না, কারণ আপনি সজ্ঞানে কি এটা বুঝে নিছেন। 4.1-এর মাধ্যমে কি করছেন? বুঝে নিছি। দেখেন বুঝছেন কিনা সবাই? আচ্ছা এটা আচ্ছা, তারপরে দেখেন, তারপর 4টা ইন্টারেস্টিং ফর্ম দেখেন। 4.3 উপকরণ উৎপাদ সহগ, যেটা নিয়ে আমাদের সবার ঝামেলা, ঠিক না? মূল্য ঘোষণা যেটা আমরা বলি পুরাতন আইনে। 4.4 অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী উপকরণ নিষ্পত্তির আবেদন। 4.5 দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্যের নিষ্পত্তির আবেদন। 4.6 বর্জ্য বা ওয়েস্টেজ। তাহলে বলেন সহগ কি একটা না 4টা? বলছি মূল্য ঘোষণা বা সহগ এখানে ফরম্যাট কয়টা, একটা না 4টা বলেন? 4টা না? তাহলে উপকরণ উৎপাদ সহগ এটা ভালো পণ্যের জন্য না, মানে একেবারে অ্যাকুরেট পণ্যের জন্য। আর এগুলি কোনটার জন্য দেখেন, অব্যবহৃত বা ব্যবহারের অনুপযোগী। এই যে প্রোডাকশন দেন, দিতে যায় কিছু পণ্য নষ্ট হয়ে যায় না, যেটা আসলে ব্যবহার করা যাবে না, রিজেক্ট, কিছু গেঞ্জি রিজেক্ট হয়ে গেল, কিছু প্যান্ট রিজেক্ট হয়ে গেল, কিছু মনে করেন ইলেকট্রিক মিটার এটা আসলে কোয়ালিটি ফেল করছে, হইতে পারে কিনা? তাহলে ব্যবহারের অনুপযোগী না ভাই? আর অব্যবহৃত মানে কি, ময়দা কিনে নিয়ে আসছিলেন মেয়াদ চলে গেছে, কেমিক্যাল কিনে নিয়ে আসছিলেন মেয়াদ চলে গেছে, টেম্পার চলে গেছে, এখন কি বিক্রি করে দিতে হবে ওয়েস্টেজ হিসাবে, তাহলে অব্যবহৃত না? তাহলে এই অব্যবহৃত ময়দারও তো একটা ভ্যালু থাকে, কি বলেন? মনে করেন স্ক্র্যাপের ভ্যালু আছে কিনা বলেন? জুট, গার্মেন্টসের জুট ভ্যালু আছে না ভাই? আচ্ছা স্যার। তাহলে এরকম অব্যবহৃত ইয়া করলে এই 4.4-এর মাধ্যমে একটা সহগ, এটাও একটা সহগ জমা দিলে এই এনবিআর স্যাররা কী করবে, এটা পাস করে দিলে আপনি ওই রেটে কি ব্যাট দিয়ে বিক্রি করে দিবেন। তাহলে অব্যবহৃতের জন্য কি 4, আর ব্যবহার অনুপযোগীর জন্য কি 4.4। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বা বিনষ্ট পণ্য, তাহলে এরকম হয় না কাঁচামাল নিয়ে আসছিলে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে বা পানি ঢুকে বা ইঁদুরে কাটা ফেলা, এরকম একটা নষ্ট হয় কিনা বলেন? অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয় স্যার, যেটা পুনরায় ব্যবহার উপযোগী না, কিন্তু এটারও তো একটা ভ্যালু থাকতে পারে। কাপড় আনছিলেন ইঁদুরে কাটে ফেলাইছে, বা কাপড় আনছিলেন যেটা কি এক সাইড আগুনে পুড়ে গেছে বা পানি ঢুকে নষ্ট হয়েছে, হইতে পারে কিনা? এটা জুট হিসেবে বিক্রি করা যাবে, তাহলে এটার জন্য কি বলবেন? 4.5। 4.6 বর্জ্য বা ওয়েস্টেজ বা উপজাত বা বাই প্রোডাক্ট পণ্য সরবরাহ নিষ্পত্তি। এই যে জুটটা কি ওয়েস্টেজ না ফিনিশ প্রোডাক্ট বলেন? গার্মেন্টসের যে জুট এটাকে আমরা বর্জ্য বলতে পারি কিনা? তারপরে কেমিক্যাল ইউজ করা বলে যে খালি ড্রাম ওয়েস্টেজ, হ্যাঁ খালি বস্তা, এটাকে বলতে পারি না ওয়েস্টেজ? বা বিস্কুট ছিল 6 মাস মেয়াদ পার হওয়ার কারণে এখন এটা ওই যে মাছের খাবার হয়ে গেছে, বলতে পারি না? বর্জ্য ওয়েস্টেজ বা উপজাত। বায়ো প্রোডাক্ট মানে কি, চিটাগুড় আপনি চিনি উৎপাদন করতে যায় চিটাগুড় তৈরি হয়েছে, তাহলে ওটা বায়ো প্রোডাক্ট না? আলকাতরা উৎপাদন করতে যায় কি হয়েছে, ন্যাপথালিন উৎপন্ন হয়েছে। তাহলে এই ধরনের পণ্যের জন্য কি করবেন? 4.6। তাহলে বলেন এই 4.3 থেকে 4.6 পর্যন্ত সবাই বুঝছেন কিনা?
জি স্যার বুঝছি স্যার বুঝছি স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার স্যার ওই যে ওয়েস্টেজের একটা যে ডিক্লারেশন বলছেন স্যার এটা একটু বুঝিনি স্যার। আচ্ছা একজন একজন করে বলেন স্যার। ওই যে আমরা এজেন্ট মূসক এজেন্টে পড়াইছেন স্যার, মূসক এজেন্ট আর পরামর্শক এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? আপনি তো ট্রেন মিস করছেন, এটা উত্তর লাস্টে দেই। থ্যাংক ইউ স্যার। না লাস্টে দিব আর কি, অসুবিধা নেই, এড়া যাচ্ছি না, এটা লাস্টে দিই, কারণ এটা এই শক রিলেটেড কোশ্চেনটা বলেন। স্যার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ওই পার্সেন্টেজটা কি উল্লেখ করা কি বাধ্যতামূলক? এখন আপনি বলেন, আপনার প্রোডাক্টে যদি ওয়েস্টেজ হয় তাহলে আপনি লিখলেন যে 1 কেজি 100 গ্রাম দেই, 100 গ্রাম ওয়েস্টেজ, এখন কোনো কারণে আপনি পার্সেন্টেজটা বের করেন নাই, এটা আলাদা জিনিস। কিন্তু ওটা না স্যার, হ্যাঁ বলেন, ওই যে অ্যাডিশনের যে পার্সেন্টেজ মনে করেন 34% বা 35%, ওই পার্সেন্টেজটা কি পাশে উল্লেখ করে দেওয়া বাধ্যতামূলক? মানে আপনি যখন শকটা রেডি করছেন তখন র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল লেখছেন না, এর পাশে কি পার্সেন্ট কি বলে এডিশন দিবেন না, এটাই তো বলছেন? জি জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি যদি এডিশন না দেন তাহলে এডিশনটা অ্যাড হবে কিভাবে? না না ওটা না স্যার, আমি যে ওটা যে কত পার্সেন্ট 34% না, ওটা দেখার তো ঘরেই নাই। ওটা এক কাজ করে শক যেদিন করার মধ্যে প্রশ্ন করেন। ও আচ্ছা, মানে আমরা তো শক করাবো আপনাদের প্র্যাকটিক্যালি, ঠিক না? সামনে দেখেন আমরা তো ফর্ম চিনাইতেছি। আর কার কোশ্চেন আছে? আর ওই যে জুটের যেটা বললেন ডিক্লারেশন করে দিয়ে আসছে, এটা কি ভ্যাট অফিসে গিয়ে ডিক্লেয়ারটা করে আসতে হবে? হ্যাঁ, আপনি ভ্যাট অফিসকে বলবেন যে স্যার এই দেখেন এই ফর্মটা পূরণ করে নিয়ে আসছি, আমি জুট 30 টাকা করে পাইছি, এখন দেন বেচলে আপনার অনুমতি দিলে বেচবো, বেচা ট্রেজারিতে টাকা দিয়ে দিব, ভ্যাটের টাকা। ভাই আপনি পার্সেন্টেজ কত হবে স্যার? আচ্ছা বোঝেন, এখন আপনি বোঝেন জুট বিক্রি করছেন, হ্যাঁ, এখন আপনি কি জুট উৎপাদনকারী না জুট আপনার কি কাজ করতে যে উৎপাদন হয়ে গেছে? কাজ করতে গিয়ে বাই প্রোডাক্ট হচ্ছে। তার মানে আপনার মেইন উদ্দেশ্য তো জুট উৎপাদন করা না। না স্যার। জি। তাহলে আপনি দোকানদারে ব্যাট দিয়ে দিবেন। আর শুনেন, ব্যাট তো এভাবে চিন্তা করেন, আমি আপনার থেকে জুট কিনছি, তাহলে আমি আপনাকে বিল দিব না? বিল দিব কিনা? ওই বিলের থেকে কাইটটা আপনি উৎসকতন করে রেখে দিবেন, এভাবে চিন্তা করেন। কারণ অনেক সময় তো আমরা তো নিবন্ধিত না। উগলি তো কিনে স্যার এখানকার ইয়েরা স্যার, ওইটা তো কাটতে গেলে আমরা জানি, শুনেন আমরা এরকম জানি যে অনেকে জুট বেচতে পারে না, না দিলে ব্যবসা করতে দেয় না এলাকায়, এটা তো প্রকাশ্যে বলা যাবে না, কিন্তু কি করে তারা নিজের পকেটে কিছু টাকা সরকারকে দিয়ে দেয়। হ্যাঁ না, তারা এটাই তো অ্যাকচুয়াল ঘটনা। হ্যাঁ আমি তো জানি যে তারা কি করে, স্যারকে বলে স্যার কি করবো বলেন, এই টাকাটা আমরা তো ওটা জুট রাখতেও পারি না, কারণ এলাকা ঠান্ডা রাখতে হলে দিতে হয়। হ্যাঁ, আরেকটা হলো কি কিছু টাকা ওনারা দিয়ে দেয় এনবিআরকে স্যারকে ঠান্ডা রাখার জন্য, বুঝছেন? এবার এটা হলো বাস্তবতা। আমার একটু প্রশ্ন ছিল, বলেন। 4.3 নিয়ে মানে যেটা সি করার জন্য যে কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং যেটা করতেছি, এখন কেজিতে যদি মানে বিস্কিটের বিষয়, কেজিতে ওনারা সিএমটা করতেছে 120 টাকা, মানে রটা দিয়ে করতেছে, মানে আমরা পুরো রটা দিয়ে করতেছি, সাপ্লায়ার শুধু আমাদের প্যাকিংটা দিবে, ওনার প্যাকেট দিয়ে আমরা মালটা ছেড়ে দিব, পার কেজি 120 টাকা, 20 টাকা কেজি, কিন্তু আমাদের এখানে খরচ হবে 110 টাকা। এখন এটা আমি কিভাবে মানে 4.3টা কিভাবে নিব, শর্টকাট যদি একটু বলে দিন। আচ্ছা শর্টকাট বোঝেন, আপনার শখটা কল্পনা করে, শখের এখানে র মেটেরিয়াল থাকে, এখানে কি প্যাকিং মেটেরিয়াল র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল সার্ভিস, আর এই পাশে শখ যোজন। আপনি তো বলছেন যে প্যাকিং মেটেরিয়াল ওই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যারটা কথা ও দিয়ে দিবে, ঠিক না? দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আপনি যে যে র মেটেরিয়াল দিবেন ওইগুলিতে টাকার অঙ্কে টাকা লেখাবেন, বাকিগুলি ব্ল্যাঙ্ক রাখবেন। মানে আপনি অ্যাকচুয়াল শখটা রেডি করবেন যে এতটুকু র মেটেরিয়াল, এতটুকু প্যাকিং মেটেরিয়াল, এতটুকু সার্ভিস, কিন্তু যখন আপনি মূল্যটা বের করবেন, আপনি যেই অংশগুলি পরিশোধ করবেন, মানে আপনি দিবেন শুধু এগুলিতে কি টাকার অঙ্ক লিখবেন আর বাকিটা ব্ল্যাঙ্ক দিবেন, তাহলে বলেন আপনার টাকা শুধু আসবে কিনা? জি, আমার টাকা। মনে করেন র মেটেরিয়াল লাগলো 5টা ময়দা, আপনি ময়দা দিবেন, আপনি ময়দা ভ্যালু লেখেন, আপনি চিনি দিবেন ভ্যালু লেখেন, ডিম দিবেন ভ্যালু লেখেন, ফ্লেভারটা উনি দিয়ে দিছে, তাহলে ফ্লেভারে ভ্যালুর ঘরটা ডট দিয়ে দেন, তাহলে আপনার র মেটেরিয়ালের রেট আসবে কিনা শুধু বলেন। জি আসবে, জি বুঝছি। প্যাকিং মেটেরিয়াল কার্টুন লিখলেন, ভ্যালুর ঘরে ডট, কার্টুন একটা লাগছে ভ্যালুর ঘরে ডট, র্যাপার ভ্যালুর ঘরে ডট, তাহলে বলেন আপনি শুধু কস্টেপটা দিয়েছেন, কস্টেপের ভ্যালুটা আসলো,
তাহলে এইভাবে আপনি বেলুর ঘরগুলি ডট দিয়ে দিবেন, যেগুলি আপনি দিবেন না। জি, পরে ভ্যাটটাকে মানে ভ্যাটের পার্সেন্টেজটা আসলে কোন ইয়াটা করব, মানে আচ্ছা, আমার বোঝেন। 110 টাকা খরচ না, হয়েছিল। না, বোঝেন। এখন কথা হলো, আপনি তো ম্যানুফ্যাকচারার, কন্ট্রাক্ট হোক আর যাই হোক, আপনি কেকটা বানায়া ওনাকে দেন। তাহলে উৎপাদনকারী হিসেবে যদি অন্য কোথাও যে আপনার আছে না, হাতে তৈরি বিস্কুট 150 টাকার নিচে হলে ছাড়, এরকম আছে না, এরকম যদি কোথাও ছাড় না থাকে, তাহলে আপনি ব্যাট 15% না? জি, 15%। না, না, এটা ধারা 15 অনুযায়ী। কিন্তু আমরা আবার কি পাইছি, ইয়াতে বলা আছে, তৃতীয় তফসিলে বলা আছে, যদি মেশিনে তৈরি বিস্কুট এত টাকার নিচে হয়, তাহলে 5% ব্যাটার সুযোগ আছে কিনা বলেন? এই যে প্রথম তফসিলে ছিল, আমরা ক্লাস করলাম যে বাকিরা বলেন না কেন, মনে নাই আপনাদের? মেশিনে তৈরি বিস্কুট ছিল না, যে যদি ওই যে বিভিন্ন কোম্পানির যে বিস্কুট পাওয়া যায়, হ্যাঁ, এনার্জি, তারপরে নাবিস্কো, এদের মেশিনে তৈরি বিস্কুট যদি রেয়াত না নেন, তাহলে আপনি 5% দিতে পারেন কিনা? জি, দিতে পারি। তাহলে 150 টাকার নিচে যদি কেজি না হয়, 150 টাকার নিচে কেজি ব্যাটই নাই, এবার চিন্তা করেন। আচ্ছা, এখানে যে মানে হচ্ছে যে মানে 70 গ্রামের হচ্ছে প্যাকেটগুলো, 70 গ্রামের প্যাকেটগুলো হচ্ছে, বাট মনে করেন যে এখান তো আমার হয়তো 200 কেজি বা 100 কেজি মানে টোটালটা আসতেছে, তখন তো যে ভ্যাটের ইয়াটা আসতেছে, তখন তো মনে করেন যে আমি 15% ই করতেছে না 7.5, এখন হচ্ছে 7.5 ইউজ ব্যবহার করতেছে। বিস্কুট 7.5 হয়েছে নাকি এখন? এটা ওই যে নতুন ইয়াতে 7.5 ইয়ে হচ্ছে। না, এটা কবে থেকে হয়েছে? এটা 25 জানুয়ারিতে। আপনারা বই ক্লাসের সামনে বই রাখেন তো? এই যে দেখেন, আমরা তো পাইলাম যে মেশিনে তৈরি করে বিস্কুট এই যে 19.05%, তাহলে 2.5% ব্যাট বেশি দিতেছেন তো। আপনাকে যোগানদার হিসেবে দিতেছেন নাকি? দেখেন, বুঝেন, এই যে তৃতীয় তফসিল, দেখেন তৃতীয় তফসিলের ইয়াতে এই যে লেটেস্ট বই বাবু স্যারের 10ম সংস্করণ, এখানে তো দেওয়া আছে 5%, এই যে মেশিনে তৈরি বিস্কুট 5%। কত পেয়েছে? এই যে মেশিনে তৈরি কিছু বিস্কুট 5% ব্যাট, এই বইয়ের হচ্ছে 212 নাম্বার পেজ, 212 নাম্বার পেজ, 212 নম্বর। আপনি চেক করেন ভাই, আপনি মনে হয় ব্যাট বেশি দিতেছেন। আচ্ছা, মানে এখন এই ক্যালকুলেশনটা এখন বস, আমরা এটা দুইটা ক্লাস ওয়েট করেন, আমরা এই ক্লাস করব। শুনেন, আমরা ট্রেনিং সপ্তাহে একদিন ক্লাস হইতে পারে, মাঝে মাঝে একটু প্রবলেমের কারণে বন্ধ হইতে পারে, হ্যাঁ, কিন্তু ওই একেবারে মন থেকে ক্লাসটা করাবো। আপনারা আমরা মহব্বত না করতে পারেন, আমি আপনার কোনো মহব্বত করি, ঠিক আছে? বুঝলেন না? আপনার মহব্বত করি না, মহব্বত করছেন এর প্রমাণ তো পাইছি আজকে। হ্যাঁ, মহব্বত না করতে পারেন, আমি আপনাদের অন্তর থেকে মহব্বত করি, ঠিক আছে? আপনাকে করি আমরা স্যার। ঠিক আছে, করলে তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। স্যার মহব্বত না করলে স্যার আমরা প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতাম স্যার। না, এরও ঠিক যে এর 2 ঘন্টা সময় দেওয়ারও, এটা নাহলে ডেলি ক্লাসে কষ্ট করে আসারও তো অনেক কষ্ট, ঠিক না? আচ্ছা যাক, এই পর্যন্ত সবাই বুঝছেন ভাই? ভাই মনে কষ্ট নেই, এমনি মজা করি আপনার লগে, এমনি রস কষ্ট সাবজেক্ট। আইন, ব্যাট আর ট্যাক্সের ক্লাস হয়েছে মনে করেন সবচেয়ে বেশি রস করা সাবজেক্ট, কি বলেন? এটা পড়তেও ভালো লাগে না, ঠিক না? আপনার কি কন, চাকরি না থাকলে কেউ পড়তে নেই ব্যাট ট্যাক্স? জি, খুব একটা ভেজাল একটা জিনিস, জীবনে পড়তাম না, ঠিক না? খেয়াল করেন, ভ্যাট ট্যাক্স রিলেটেড জব না হলে পড়তামই না স্যার। তাহলে জব না হলে পড়তামই না, আমি তো পড়াইতাম না। আচ্ছা দেখেন, এখন খেয়াল করেন, 6.1 ক্রয় হিসাব, উৎপাদনকারী হলে কি করবে? 6.1 রাখবে। আবার উৎপাদনকারী মানে তার র মেটেরিয়ালগুলি 6.1 এর রিসিপ্ট দেখাবে, আর 6.1 থেকে কি ইউজ দেখায় দিবে। ফিনিশ প্রোডাক্টটা 6.2 তে রিসিপ্ট দেখাবে, ওখান থেকে ইউজ দেখাবে। কিন্তু যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে সে এই 6.1 আর 2 বদলে 6.2.1 রাখবে না? বুঝেন? উৎপাদনকারী হলে কটা রাখবেন? 6.1, 6.2। কিন্তু ট্রেডিং ব্যবসা হলে কি করবেন? 6.2.1 রাখবেন কিনা? আচ্ছা, আপনার ব্যাট নিবন্ধন নিলে কি দিবেন? 6.3 ব্যাট চালান। কিন্তু টার্নওভার নিবন্ধন নিলে কি দিবেন? 6.9। দেখেন, তাহলে এই দুইটা চালানের পার্থক্য আছে কিনা? ব্যাট হলে ব্যাট চালান 6.3, আর টার্নওভার নিলে নিবেন টার্নওভার চালান। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা 6.3 আর 6.9, এই ব্যাট চালান আর টার্নওভার চালান। আর ব্যাট নিবন্ধন দিলে দিবেন 9.1 ব্যাট রিটার্ন, আর টার্নওভার নিবন্ধন নিলে দিবেন টার্নওভার রিটার্ন। তাহলে এই দুইটা ছাড়া আর বাকি খাতাপত্র ব্যাট নিলেও যা, টার্নওভার নিলেও তা। মানে ব্যাট নিবন্ধন নিলেও আপনি ক্রয় হিসাব রাখবেন, বিক্রয় হিসাব রাখবেন। টার্নওভার নিবন্ধন নিলেও ক্রয় হিসাব, বিক্রয় হিসাব রাখবেন। ব্যাট নিবন্ধন নিলেও আপনি শখ জমা দিবেন, টার্নওভার নিলেও শখ জমা দিবেন। তাহলে এই 6.3 দেখেন, 6.3
আর 6.9, 9.1 আর 9.2, এই দুইটা ছাড়া ব্যাট আর টার্নওভার পার্থক্য নাই। তাহলে ব্যাটের ক্রয় বিক্রয় হিসাব শিখলে টার্নওভারটা পারবেন না? বলছি ব্যাটের ক্রয় বিক্রয় হিসাব যদি শিখেন টার্নওভারটা পারবেন কিনা বলেন? জি স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখেন তারপরে এগুলি তো আছে তারপরে দেখেন এটা হলো 6.80 কর চালানপত্র মানে 6.3 চুক্তিভিত্তিক উৎপাদনে চালানপত্র। এক ভাই বলো না কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যদি পণ্য ডেলিভারি দেন তাহলে 6.4। আমি এগুলি অন্য জায়গায় বুঝাচ্ছি। কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান 6.5, উৎসকতনকারী সত্তা 6.6 মানে প্রত্যয়পত্র, 6.7 ডেবিট ক্রেডিট নোট, 6.8 ডেবিট নোট। এই আর 2 লাখ টাকার বেশি হলে 6.10। এই দেখেন এই 6.1 থেকে আমরা 7.1 পর্যন্ত সবগুলি কি অ্যাকাউন্টিং ফর্ম বলতে পারি না? হ্যাঁ, এটা আমরা এখন দেখবো। 9 হচ্ছে ব্যাট নিবন্ধন, এই যে 9 থেকে 9.4। আর বাদ বাকিগুলি এগুলি হলো চিঠি, যে আপনি যদি কোনো কারণে অব্যাহতি পান, এই যে কূটনীতিক যে কর ফেরত, তারপরে কি যদি নোটিশ দেয় যে ভাই রিটার্ন 5 বছরের অডিটের জন্য কাগজপত্র নিয়ে আসেন, যদি আপনার কোনো ডিমান্ড করে, তাহলে এগুলি ব্যাট অফিসে ছাড়তে লাগবে। কি বলেন? রাষ্ট্রীয় পাওনা। তাহলে আমরা এই অ্যাকাউন্টিংয়ের ফর্মগুলি একটু আলোচনা করি। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল 6.10 আপনার হচ্ছে সর্বশেষ কবে দেয়া যায় 6.10টা? মনে করেন আপনি এতদিন জানেন নাই, শুনেন এক বছর, হ্যাঁ জানি না, জানেন নাই, পরে কি কালকে বৈশা 5 বছর এডিশন 19 সাল থেকে দিয়ে দেন। শোনেন, ব্যাট অফিস থেকে যদি 1 মাস পরে চিঠি ইস্যু করে, বলবে না যে আপনি 6.10 জমা দেন নাই, যদি জমা দেন তাহলে কি এই দপ্তরে পেশ করেন। কি বলেন? তখন আপনি তো বলতে পারবেন যে আপনি জমা দেওয়ার আগেই আমি হেদায়েত হয়ে গেছি। বুঝতে পারছি স্যার, ঠিক না? কি বলেন? আপনি যদি কালকে জমা দেন, আপনি তো বলতে পারবেন মহামান্য কমিশনার, আপনি দেখেন আপনি আমার চিঠি ইস্যু করছে জুন মাসে, কিন্তু জানুয়ারি মাসের আগে আমি জানতাম না এখানে রাখতে হয়, যেদিন জানছি ওই দিন থেকে আমি রাখছি, তবে আমাকে ক্ষমা করে দেওয়া হোক। করতে পারেন কিনা বলেন? একবার আমাদের এক স্যার, বুঝছেন স্যার, হ্যাঁ, এক কোম্পানির মানে আইটেম হচ্ছে 3000 আইটেম, বুঝছেন, নাম বলতেছি না, যে কোনো কোম্পানির জন্য। এখন ওনারা বলছে যে আপনার ট্রেনিং ব্যবসায় শখ দেন না কেন? কারণ শখ তো সবাই দেওয়া লাগে। এখন স্যার আমরা তো রেয়াত নেই না, কই না রেয়াত না নিলে তো শখ দেওয়া লাগে, তাহলে আপনি দেন নাই কেন? বুঝছেন? এখন উনি বলছে স্যার চেষ্টা করছিলাম। কয় তাহলে বলেন কয়টা জমা দিয়েছেন এখন পর্যন্ত? কয় স্যার আমাদের 3000 আইটেম। কয় শোনেন, যদি এরকম হইতো যে আপনি শখ জমা দিতে যায় 20টা জমা দিয়েছেন, বাকিগুলি রেডি করতেছেন, তাহলে বুঝতাম কি আপনার নিয়ত ঠিক আছে, আপনি জমা দিতেছেন, আপনি তো চেষ্টাই করেন নাই। কি বলেন? ঠিক না? চেষ্টা করলেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ স্যার দেখেন আমি 50টা দিছি, দিয়া 2000 আইটেম খুলাইতে পারি না, অল্প অল্পকে দিতেছি, তাহলে আপনি বলতে পারতেন, আপনি তো চেষ্টাই করেন নাই। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, যে আপনার সহগ জমা দেয়া হলো, ঠিক আছে, প্রথম কনসাইনমেন্টে সহগ জমা দেয়া হলো, কিন্তু দ্বিতীয় কনসাইনমেন্টে থেকে সহগ জমা দেয়া হইলো না, তাহলে কি প্রথম যে কনসাইনমেন্টে যে সহগটা দেয়া হয়েছিল ওইটাই কাউন্ট থাকবে? আচ্ছা হ্যাঁ, এখন বোঝেন, এখন আইনের ধারা 46 কি বলছে যে উপকরণের মূল্য মানে আপনার ক্রয় মূল্য 7.5% হারে হ্রাস বৃদ্ধি না হলে সহগ দেওয়া লাগবে না। এখন আপনি খেয়াল করবেন যে দ্বিতীয়বার 7.5% হ্রাস বৃদ্ধি হয়েছে কিনা। আচ্ছা, যদি না হয় তাহলে টিকবে। আচ্ছা, ওইটা ওই অ্যামাউন্ট চেঞ্জ হয় নাই, কিন্তু প্রথমবার যে সহগটা জমা দেওয়া হয়েছে সেটাও হচ্ছে আপনার মনে করেন বেশি অনেক, অর্থাৎ হচ্ছে বিল অফ এন্ট্রির যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুযায়ী অনেক বেশি আর কি। না বেশি হলে তো ভালো, ওটা কমছে কিন্তু আপনি দেন নাই, তাও সমস্যা নাই, কিন্তু এইভাবে যেন না হয় 19 সালে দিছে না 4 বছর ধরে দেন না, তখন কমিশনার বলতে পারে না ঠিক আছে প্রথম বছর দিলাম পরে 3 বছর দেন না কেন। তাহলে অন্তত বছরে একবার দেওয়া উচিত। কি বলেন? রেয়াত না নিলেও দিতে হবে, তাই তো? হ্যাঁ, অর্থ বছরে একবার দেওয়া উচিত। জি, দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা দেখেন তো ছবিটা কি দেখা যায়? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন আমরা কল্পনা করি একজন উৎপাদনকারী, হ্যাঁ, মানে আপনাদের একটু গল্প ঘটনাকারে বোঝায় তাহলে মনে থাকবে। বোঝেন, যেই ব্যবসায়ী ব্যাট নিবন্ধন নিবে তাকে 9.1 রাখতে হবে কিনা বলেন? এমন কোনো কোম্পানি আছে যে ব্যাট নিবন্ধন নিছে কিন্তু 9.1 রাখতে পারবে না? আপনারা কোথাও তথ্য দিতে পারবেন যে এমন কোনো কোম্পানি আছে যে নিবন্ধন নিছে কিন্তু 9.1 রাখতে হবে না?
কি বলেন ভাই? বলছি ব্যাট, তাহলে আমরা মনে করলাম এবিসি ফুডস একটা কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের 4টা সেলস সেন্টার আছে, তাহলে সে যদি কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান হয় তাহলে সে কি 5 জায়গার জন্য 5টা 9.1 দিবে, না এই হেড অফিসে একটা 9.1 রাখবে বলেন? এখানে রাখবে না, সে এখানে 9.1 রাখলো। এখন ঢাকা ডিপুতে ব্যাটের লোক এসে বলতে পারে না ভাই আপনার রিটার্নটা কই, রিটার্ন দেন না কেন? ওই একবার বললো রাজশাহী ডিপুতে এসে বলতে পারে কিনা? তাহলে এই 9.1-এর ফটোকপি সে ফাইলিং করে রাখতে পারে কিনা, যে দেখেন আমার এই ডিপুর সেলসটা এই হেড অফিসের মাধ্যমে সেল দেখাইছি। কি বলেন? এই ডিপুর পার্চেজের ব্যাটটা কি, ওই যে স্টেশনারি, তারপরে অফিস ভাড়া, গোডাউন ভাড়া, হ্যাঁ এই ব্যাটটা আমি হেড অফিসের মাধ্যমে দিছি। তাহলে বলেন এই ফ্যাক্টরিতে আপনি কি রাখবেন? 9.1-এর হার্ড কপি, আর ব্রাঞ্চে রাখবেন কি 9.1-এর সফট কপি। দেখেন বুঝছেন কিনা? তাহলে যদি কোনো নিবন্ধিত কোম্পানি বা নিবন্ধিত ব্যক্তি ভ্যাট রিটার্ন জমা না দেয় তাহলে সে ভুল করতেছে কিনা বলেন? জি স্যার। সবাই ক্লিয়ার 9.1 রাখা নিয়ে? জি স্যার। এখন বলেন বছরে কয়টা 9.1 রাখতে হবে? 12টা। ঠিক না? সবাইকে একমত ওনার সাথে? মানে বছরে কয়টা রিটার্ন দিতে হবে? এটা গল্প বলি, হ্যাঁ, মানে ইয়ার জন্য। একবার আমার এই যে এরকম ক্লাস করাইতেছি, ক্লাস করার পরে একজন বলতেছে ভাই আপনাকে 10 বার ফোন দিলাম, ফোন ধরেন না, ক্লাসে ছিলাম। এখন বলে যে আমাদের আজকে ব্যাট অফিস থেকে ওই আসছে, ওই যে পরিদর্শনে যায় না, এখন যায় এসি স্যার জিজ্ঞাসা করছে আপনারা কি রিটার্ন জমা দেন? একটা রপ্তানিকারক প্রতিষ্ঠান, মালিক বলছে হ্যাঁ আমি দেই। বসে কোথায় জমা দেন? কয় কেন স্যার মেলাতে দেই। কি বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মেলাতে কি রিটার্ন জমা দেন? স্যার এই যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেই। হ্যাঁ, কয় আপনার ভ্যাট নিবন্ধনটা নিয়ে আসেন। কয় এটা আবার কী জিনিস? কয় এত বড় গার্মেন্টস চালান, ভ্যাট নিবন্ধন নাই? বলছে হ্যাঁ আমাদের তো গার্মেন্টসে 10 বছর ধরে দেন, কমার্শিয়ালকে ডাক দিই। কমার্শিয়ালকে ডাক দিল, যেহেতু রপ্তানিকারক কেউ গাটায় না এতদিন, ওনার 7 তলা ফ্যাক্টরি, উনি 10 বছর ধরে ভ্যাটের রিটার্নই জমা দেয় নাই। বুঝছেন এবার? আজকে থেকে 2 বছর আগের ঘটনা। এখন যদি সম্ভব না, এখন তো দিন ছাড়া না না এখনো অনেকের আছে। দাঁড়ান, আমি কালকে একটা কাজ শেষ করছি, এক কোম্পানির 30 মাসের রিটার্ন একসাথে দিছি একজনের, 2টা বন্ডেড ওয়্যারহাউস থাকলে তো মনে হয় সম্ভব না স্যার। হ্যাঁ না না, আচ্ছা ওই লোকের বন্ডেড ওয়্যারহাউস থাকলে তো সে প্রত্যেক একজন লোক তো কমার্শিয়াল বন্ড অফিসে পয়সা থাকতো, সে তো জানতো ব্যাট কি। এই লোকে তো বন্ডেড ওয়্যারহাউস নাই, এই জন্য তো সে চিনে না। আপনার কথা যুক্তি আছে যে ভদ্রলোক সে কি বন্ড চিনে বলে, সে ব্যাটই চিনে না, বন্ড চিনবে কোত্থেকে? সে তো ব্যাটই চিনে না। ব্যাটারিটা তো অনলাইনে দেওয়া হয় এখন বাধ্যতামূলক। তাহলে স্যার এখন না আমি বলি হইছে না, এটা কি সফটওয়্যারে ধরা পড়তেছে না স্যার? না না আমি বলি আপনি বাংলাদেশে সবাইকে ব্যাটারি নিবন্ধন দেয় এখনো? আপনার আমি ইয়া বলি অনেক স্যাররাই তো জানে না তার আন্ডারে কয়জন নিবন্ধিত। কি বলেন? জি স্যার। তাহলে অনেক কথা বলা যাবে না, অনেক স্যাররাই তো জানে না যে তার আন্ডারে কয়টা ব্যাট নিবন্ধন আছে। এখন আমাদের যদি ব্যাটের স্যাররা যদি ওই লিস্টটা নিত যে আমার আন্ডারে কয়টা নিবন্ধন আছে, সবাইকে আমরা ব্যাটের আওতায় নিয়ে আসি, সবাই 9.1 জমা দিতে হবে, তাহলে দেখবেন যে কার্যক্রম আরও গতিশীল হয়ে যেত। স্যাররা আছে ওই যে লিস্টগুলো আছে, লিস্ট ধরে কাজ করে। ওই আপনি আমি বলি যে আজকে যদি কোনো কর্মকর্তা এই ভিডিওটা দেখে আর সে যদি কালকে লিস্ট বাই করে যে আমার আন্ডারে কতগুলি প্রতিষ্ঠান, সবাইকে আমি 9.1-এর মানে জমা দেওয়া বাধ্যতামূলক করবো, সেটা অনলাইনে হোক ম্যানুয়াল হোক যাই হোক, দেখবেন যে উনি নেক্সট 2 বার সোজা দাঁড়াইতে পারবে না কাজের ইয়ার চাপের চোটে। বুঝছি ভাই? অনেকেই তো জানেই না, যারা দেয় তাদেরই শুধু ঝামেলা করে, ঠিক আছে? যারা দেয় না তাদের কোনো খোঁজখবরই নাই। আমি এমনও ইয়া পাইছি 30টা বিল অফ এন্ট্রি আছে, আজকে মতো 9.1 জমা দেয় নাই। এই আজকে থেকে 1 সপ্তাহ আগের কথা বলতেছি। তাহলে বলেন 9.1 সবাইকে দিতে হবে কিনা? জি স্যার। আচ্ছা আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান, ভাই আমার কথা রাগ করে না, আমি জাস্ট ক্লাস করার জন্য একটু বুঝে আপনাদের, হ্যাঁ মজার চলে। দেখেন আপনার যদি সেলস থাকে তাহলে 6.3 ইস্যু করতে হবে কিনা? যে ব্যক্তির সেলস আছে তার 6.3 ইস্যু করতে হবে। তাহলে কেউ যদি ব্যাট নিবন্ধন নিয়ে ব্যাট চালান ইস্যু না করে তাহলে বুঝবেন না তার হিসাবে গরমিল আছে।
তাহলে যার বিক্রি আছে তার 6.3 আছে, কি বলেন? এখন আপনার জি স্যার, এখন স্কুল কলেজ যদি ব্যাট নিবন্ধন নেয় তাহলে 6.3 দিবে না? তাহলে আপনি বলতে পারেন না টিউশন ফি যে কাগজটা বা ওই যে বেতন যে নেয় ওইটাই কি 6.3 হিসাবে সে ফরম্যাট করে দিয়ে দিতে পারে না? জি স্যার। তাহলে সার্ভিস কিনছে 6.3 দিবে না এমন কেউ নাই। দেখেন আপনি সেটা হোক ব্যাংক হোক, ইন্স্যুরেন্স কোম্পানি হোক, বিমা হোক, কারণ ব্যাংকের কাগজে কি 6.3, গ্রামীণ ফোন আপনার থেকে, বাংলা লিগ আপনার থেকে রিচার্জের টাকা নিছে বেসে দিছে না, ওটাই 6.3। তার মানে যা সেলস আছে তার 6.3 আছে। দেখেন বলতেন কিনা? এই রিলেটেড হইলে বলেন, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছি। আমাদের হচ্ছে ডিলেক্সপোর্ট কোম্পানি, দেখা গেছে যে নিজস্ব অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, তো এমনিতে তাহলে কি 6.1 এবং 6.2টা কি ম্যান্ডেটরি কি? হ্যাঁ আমি বলি, আপনার যদি এনবিআর অথরাইজ সফটওয়্যার হয়, এনবিআর অথরাইজ সফটওয়্যার, হ্যাঁ, তাহলে আপনার 6.1 আর 6.2 রাখা লাগবে না। ওই সফটওয়্যারের যে মানে ডাটাবেস ওটাই রেজিস্টার হিসেবে গণ্য, ঠিক আছে? এনবিআর অ্যাপ্রুভ না হইলে স্যাররা হয়তো অভিযানে গেলে তখন খাতাপত্র পায় না, ওটা দিলে হয়তো ব্যাট কাউন্ট করবে, কিন্তু এটাকে তারা ইয়া করবে না, কারণ এনবিআর অথরাইজ হতে হবে। বুঝেন নাই? তাহলে অনুমতি দিচ্ছে কেন? কারণ শোনেন, এনবিআর অথরাইজ সফটওয়্যার অনুমতি কখন দেয়? তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনি ব্যাট চালান 2-3টা, মানে আপনি 5 নাম্বার ব্যাট চালান যদি 3-4 বার ইস্যু করতে পারেন, তাহলে বলেন সরকারের কি নিয়ম মানলেন? তাহলে এনবিআর অথরাইজ সফটওয়্যার মানে কি? যে আপনি সরকারের সব বিধান মাইনা এই সফটওয়্যার তৈরি করছেন। এখন আমি যদি একজনকে 10 লাখ টাকার একটা চালান দিলাম 5 নাম্বার, আরেকজনকে আবার ওই একটা ভুয়া চালান দিলাম 4 নাম্বার, তাহলে এনবিআর অথরাইজ হয়েছে বলেন? বুঝেন নাই? তাহলে এনবিআর অথরাইজ মানে কি? সরকারের কিছু ক্রাইটেরিয়া মানে, এমনভাবে মানে যে এখানে ব্যাট ফাঁকি দেওয়ার সুযোগ নেই, তারপরে তো সরকার বিশ্বাস করবে যে এটা 100% অ্যাকুরেট, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, কিছু কিছু ইনভয়েসের মধ্যে অনেক সময় 6.3 লেখা থাকে চালানের ইনভয়েসের মধ্যে স্যার, আবার কিছু কিছু তাকে ওই 6.3 আলাদা দেয়, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা এখন হ্যাঁ, পার্থক্যটা হলো যে যেগুলি যে নীল কাগজ ছাপানো থাকে, আমরা যে নেক্সটে দেখাবো, নীল কাগজ ছাপানো থাকে, তার মানে যাদের সফটওয়্যার নাই তারা কিনে হাতে লিখে দেয় আপনাকে, এটা হলো আপনার ওই পাইছে নীল কাগজ। আর আরেকটা ওই যে এক ভাই বলো না এনবিআর অথরাইজ সফটওয়্যার, আর ওই যে সফটওয়্যার ইউজ করে সেই ব্যাংকের মতো সাদা কাগজে প্রিন্ট দিয়ে দিচ্ছে, এটা হলো ওই কারণে। আবার অনেকে দেখবেন যে ওই যে স্বপ্ন আগরাতে দেখবেন যে কাগজ বের হয় না একটা, এরকম 6.3 অনেকগুলি চেয়ার আছে, আমরা নেক্সট আলোচনা করব। তাহলে বলেন সবাইকে ব্যাট চালান দিতে হবে কিনা? বলছি সবাইকে ব্যাট চালান ছাড়া কি ব্যবসা করতে পারবে? না স্যার। তাহলে এইভাবে চিন্তা করেন। এখন দেখেন সরকারের 6.3টাকে যদি সঠিকভাবে আমলে নিত, বাংলাদেশের ব্যাট ব্যবস্থা আমূল চেঞ্জ হয়ে যেত। ওই যে ফাটাকেষ্ট সিনেমা দেখছিলেন? এখন যদি কালকে সরকার যদি জায়গায় জায়গায় বিভিন্ন ব্যাট অফিসের দরকার নাই তো, শুধু জায়গায় জায়গায় যদি এরকম চেকপোস্ট বসায় দিত যে 6.3 ছাড়া কেউ পণ্য নিয়ে চলাফেরা করতে পারবে না, তাহলে কি বলেন ব্যাট ব্যবস্থা কার্যকর হয়ে যেত কিনা? জি স্যার। হ্যাঁ স্যার বিড়ালের ঘন্টা কে বাজাবে? না না, বিড়ালের ঘন্টা না, যদি দুই একটা জায়গায় করতো, এটা মিডিয়ায় প্রচার করতো যে ভাই আপনি পণ্য কিনছেন, কোনো সমস্যা না, আপনার সাথে আমাদের কোনো রাগ নাই, আপনি পণ্যটা এখানে রাখেন, একটু 6.3টা নিয়ে আসেন, আমি আপনাকে ছেড়ে দিব, কি বলেন? এরকম 2 দিন করে এটা টিভিতে দেখাইলে তা লোকজন কেনার সময় অ্যালার্ট হইতো কিনা? স্যার যারা দেখাবে এরাই তো করতেছে এই কাজটা। আচ্ছা দেখ, এগুলি আমরা বলি না, কারণ দেখ অনেক কথা এখানে বলা ঠিক না, ঠিক আছে? বুঝে নেন এটা। তাহলে বলেন 6.3 সবাই দিতে পারবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে যা সেলস আছে তার 6.3 আছে। আপনি তাহলে এই যে দেখেন এবিসি ফুডস যদি হেড অফিস থেকে পণ্য বিক্রি করে, সে এখানে একটা 6.3 রাখবে না? জি। আবার যদি ব্রাঞ্চ থেকে বিক্রি করে, তাহলে এই ব্রাঞ্চের জন্য একটা 6.3 রাখবে, রাজশাহী ব্রাঞ্চের জন্য একটা 6.3 রাখবে, সিলেট ব্রাঞ্চের জন্য একটা 6.3 রাখবে, বরিশাল ব্রাঞ্চের জন্য একটা 6.3 রাখবে। প্রত্যেকের অ্যাড্রেস আলাদা না ভাই? এবিসি ফুডস ঢাকা, এবিসি ফুডস রাজশাহী, এবিসি ফুডস সিলেট, তাহলে প্রত্যেকটার থেকে 1 নাম্বার মানে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করতে পারে কিনা বলেন? কারণ অ্যাড্রেস দ্বারা তো বোঝা যাচ্ছে যে এটা ঢাকার 1 নাম্বার চালান, কি বলেন? এটা রাজশাহীর 1 নাম্বার চালান, কি বলেন সবাই? আচ্ছা, তাহলে 6.3 রাখবে। এখন এই এবিসি ফুডস
এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে পণ্য হস্তান্তর করতে পারে কিনা বলেন? করতে পারে স্যার। এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে পণ্য হস্তান্তর করতে পারে। তাহলে দেখেন তো এই ব্রাঞ্চগুলিতে সে এই যে হস্তান্তর চালান 6.5 রাখবে কিনা বলেন? তাহলে হেড অফিস থেকে যদি এই ব্রাঞ্চে দেয়, এটা তো সেলস না, এটা তো সেলস করছিল দেখে কাস্টমারের কাছে, তাহলে কি রাখবে? 6.5। এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে পণ্য দিলে কি রাখবে? 6.5। আবার হেড অফিসে পণ্য ফেরত যাইতে পারে না কারখানায়, তাহলে কোথায় রাখবে? তাহলে দেখেন এই ব্রাঞ্চ প্রত্যেকটাতে একটা 6.3 তো রাখলোই, আর একটা 6.5 রাখবে, কারণ আন্তঃ লেনদেনের জন্য 6.5। হেড অফিসে একটা 6.5 রাখবে। দেখেন বুঝছেন কিনা? আচ্ছা, এই হেড অফিসে র মেটেরিয়াল কিনে, প্যাকিং মেটেরিয়াল কিনে, সার্ভিস কিনে পণ্য উৎপাদন করে, তাহলে 6.1 ক্রয় হিসাব, র মেটেরিয়াল রিসিপ্ট দেখাবে, প্রোডাকশান ইউজ করে ফেলবে। ফিনিশ প্রোডাক্ট 6.2 রিসিপ্ট দেখাবে, 6.3 দ্বারা বিক্রি করবে। তাহলে বলেন 6.1 আর 2 রাখবে কিনা ফ্যাক্টরিতে? কিন্তু গোডাউনে একটা স্টক আছে না, গোডাউন স্টক আছে কিনা বলেন? আপনার যে মানে সেলস সেন্টারে যে প্রোডাক্ট আছে ওটার স্টক আছে কিনা ভাই? তাহলে ওইখানে যাহা কিনেন তাহাই বেচেন, বা যাহা রিসিভ করেন তাহাই বেচেন, তাহলে ওইখানে একটা 6.2.1 রাখবেন না? দেখেন তো, তাহলে প্রত্যেকটা ডিপুর জন্য একটা 6.2.1 রাখবেন কিনা? রাখবেন ভাই? আচ্ছা, 4.3 উপকরণ উৎপাদ সহগ, এটা একটা উৎপাদনকারী কোম্পানি, সে হেড অফিস যদি উপকরণ উৎপাদ সহগ জমা দেয়, এই ব্রাঞ্চকে কি দেওয়া লাগবে? হেড অফিস জমা দিবে। যদি ব্যাট অফিস দেখতে চায়, ঢাকা ডিপোর ব্যাট অফিস দেখতে চায়, রাজশাহী ডিপোর ব্যাট অফিস দেখতে চায়, তাহলে এটার একটা কপি কি এখানে ফটোকপি পাঠিয়ে দিবে, যে ভাই দেখেন আমার হেড অফিস থেকে সহগ দিচ্ছে। তাহলে দেখেন সহগ কে দিবে? হেড অফিস দিবে। হ্যাঁ, হেড অফিস দিবে। তারপরে দেখেন 6.6 উৎসকতন প্রত্যয়নপত্র। আমরা উৎসকতন এসআরওতে জানি, যদি কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান হেড অফিসের মাধ্যমে তার উৎসকর্তন করতে পারে, তাহলে এই যে এবিসি ফুডস এই হেড অফিস সে কি করবে? উৎসকর্তনের প্রত্যয়নপত্র 6.6 ইস্যু করবে না? কি বলেন? তাহলে ব্রাঞ্চে কি করা লাগবে না। ডেবিট নোট, ক্রেডিট নোট। আচ্ছা বোঝেন, হেড অফিসে যদি পারচেজ থাকে, তাহলে পারচেজ রিটার্ন আছে কিনা বলেন? 6.3 দ্বারা সে ক্রয় করছে, তাহলে ক্রয় ফেরত আছে না? তাহলে 6.8 হেড অফিসে রাখবে। ঠিক অনুরূপভাবে এই রাজশাহী ডিপো থেকে সেলস করছেন, তাহলে সেলস রিটার্ন আছে না? তাহলে সেলস করলে আপনি কী দ্বারা সেলস করেন? 6.3 দ্বারা। ডেবিট নোট দ্বারা রিটার্ন পান, আবার এই রিটার্নের উত্তর ক্রেডিট নোট, তাহলে আপনি ক্রেডিট নোট রাখবেন এই স্টোরে। ঠিক আছে? ক্রেডিট নোট কোথায় রাখবেন? স্টোরে, কারণ 6.3 দ্বারা সেল করছেন, ডেবিট নোটের মাধ্যমে ফেরত পাইছেন, ক্রেডিট নোট ইস্যু করতে হবে। তারপরে দেখেন চুক্তিভিত্তিক উৎপাদন। এখানে টম অ্যান্ড জেরি নামে একটা ফ্যাক্টরি আছে, ধরেন টম অ্যান্ড জেরি নামে একটা কারখানা আছে। এই কারখানার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, ভাই আপনি আমার কিছু পণ্য বানায় দেন। তাহলে বলেন আপনি যদি তাকে র মেটেরিয়াল ধার দেন, চুক্তিভিত্তিক উৎপাদনটাকে চালান দেবেন কিনা? বলছি একবার বলছিলেন না কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করেন, আপনি যদি টম অ্যান্ড জেরিকে র মেটেরিয়াল ধার দেন, তাহলে কি আপনি 6.3 দিবেন না চুক্তিভিত্তিক উৎপাদন চালান দিবেন? চুক্তিভিত্তিক উৎপাদন চালান দিবেন। আবার 6.3 মাধ্যমে সে আপনার সেলসের প্রোডাক্ট পাঠিয়ে দিবে না? তাহলে বলেন এখন মোটামুটি একটা আইডিয়া পাইছেন কিনা কখন কোন রেজিস্টার রাখবেন? তাহলে 36 বাজে, আজকে আর নতুন টপিক না ধরি, কি বলেন? নেক্সট ক্লাসে ওই যে রেয়াত তারপরে 6.3 এগুলি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তাহলে আজকে কোশ্চেন আনসারে চাই, আর আজকে না আগাই 36 বাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে স্যার এজেন্ট আর পরামর্শক স্যার, হ্যাঁ উত্তর দিতেছি, আর বাকিরা হাত তোলেন। দেখেন আপনি মনে করেন পেশায় একজন অ্যাডভোকেট, খেয়াল করেন, তাহলে আপনি বলেন আপিলার ট্রাইব্যুনালের কাজ আপনি করতে পারেন কিনা? ঠিক না? আপনি এমনি করতে পারেন। অথবা আপনি একজন ব্যাট অ্যাডভাইজার, খেয়াল করেন ব্যাট অ্যাডভাইজার, তাহলে আপনি আপিলার ট্রাইব্যুনালের কাজ আপনি করতে পারেন। আপনি কোম্পানির মালিক, আপনি ব্যাট আপিলাতে পর্যন্ত কাজ করতে পারবেন। আপনি কোম্পানির কর্মকর্তা, তাহলে বোঝেন ব্যাট আপিলার ট্রাইব্যুনাল বা ব্যাট অফিসের যে কার্যক্রম করার জন্য কোম্পানির মালিক, তার অথরাইজ কর্মকর্তা বা ব্যাট অ্যাডভাইজার, হ্যাঁ, বা অ্যাডভোকেট, এরা কি কাজ করতে পারে। এর সাথে আছে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তাহলে এরা সবাই কি কাজ করতে পারে। বুঝছেন তো এবার ভাই?
এখন একটা লোক নর্মাল পড়ালেখা করছে, তা সে কি এদের মধ্যে পড়ছে বলেন? সে তো কোম্পানির মালিকও না, সে কর্মকর্তাও না, তাহলে সে কি আপিলাতে দাঁড়াতে পারবে? তখন এই জেনারেল পাস করা লোকটা ব্যাট অ্যাডভাইজারের পরীক্ষা দিয়ে পাস করে আপিলাতে যাবে। দেখেন ধরতে পারছেন কিনা? তাহলে একটা জেনারেল গ্রাজুয়েশন করা ছেলে সে যদি ব্যাট অ্যাডভাইজার পরীক্ষাতে পাস করে, তাহলে সে অ্যাডভোকেটের সমতুল্য হিসেবে শুধু জাস্ট ওই ব্যাটের কাজ, মানে মামলার কাজ হিয়ারিং করতে পারবে। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে পরীক্ষা দিলেই অটোমেটিক ব্যাট অ্যাডভাইজার লাইসেন্স পেয়ে যাবে। চার্টার সেক্রেটারি সে পরীক্ষা দিলেই লাইসেন্স পেয়ে যাবে। এদের অনুমতি আছে যারা পরীক্ষা দিলে, অথবা সাবেক কর্মকর্তা, তাহলে এরা হলো কি ব্যাট অ্যাডভাইজার। অ্যাডভাইজাররা দেশের মধ্যে ব্যাটের কাজ করতে পারে। কিন্তু বিদেশের কোম্পানি কাজ করতে হলে ব্যাট অ্যাডভাইজারের পরের প্রতি দাম হচ্ছে ব্যাট এজেন্ট। তাহলে অ্যাডভাইজার হওয়ার পরে তো এজেন্ট, কি বলেন? বলছি অ্যাডভাইজার হওয়ার পরেই তো এজেন্ট। তাহলে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি যদি ব্যাট অ্যাডভাইজার নাও হন, আপনি কিন্তু এজেন্টে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি অলরেডি ব্যাট অ্যাডভাইজারের সমতুল্য। ধরতে পারছেন সবাই? আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তাহলে আপনি কি ব্যাট অ্যাডভাইজারের পরীক্ষা পাস না করেও কি করতে পারবেন? এজেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি কি অ্যাডভাইজার পাস না করলেও সমতুল্য, কারণ আপনি শুধু লিখতে পারেন অ্যাডভাইজার, কিন্তু আপনি অ্যাডভাইজারের সমান। ঠিক তেমনি আপনি যদি অ্যাডভোকেট হন, আপনি পাস না করলেও কি আপনি কী বলে ব্যাট এজেন্ট হিসেবে পরীক্ষা দিতে পারবেন, কারণ আপনি অ্যাডভাইজারের সমতুল্য। কিন্তু একজন জেনারেল পাস করা লোক সে অ্যাডভাইজার না হয়ে এজেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে তাহলে কোম্পানির প্রতিনিধি কি কর আপিলাতে মানে মামলা শুনানি করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। এমডি স্যার থেকে অথরাইজ নিয়ে যাইতে হবে। আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি। ব্যাটের ভাষায় বলছি, ব্যাটের ট্যাক্সেরটা বলি না, কিন্তু এমডি স্যার অথরাইজ করে দিবে যে আমার এই ব্যাট ম্যানেজার আমার পক্ষ থেকে আপিলাত পর্যন্ত কাজ করবে, এই অথরাইজ দেখালে করতে পারবে। এটা অথরাইজ নিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে ওই যে এনআইডি তে ওই ইয়েতে ফরম্যাটে প্যাডে লিখিত দিতে হবে। ঠিক আছে, ফরম্যাটে প্যাডে চিঠি ইস্যু করে নিয়ে যেতে। যে নির্দিষ্ট ফরম্যাট আছে ফরম্যাটে, অথচ যে আমার এই কর্মকর্তা এনআইডি নাম্বার এত, ডেজিগনেশন এত, আইডি কার্ড এত, সেই ইয়া করবে তো দিয়ে আপনার একটা এনআইডি, এমডি স্যারের একটা এনআইডি, যদি আপনি ইয়া করেন আর কি হিয়ারিং করেন, আপনার এনআইডি এমডি স্যারের এনআইডি দিয়ে ওই আপনি কি অ্যাপ্লাই করবেন, তো কমিশনারকে দিলে ওই সব যত রিলেটেড সব পেপার আপনি সাবমিট করতে পারবেন। স্যার, ইন ফিউচারে কি ওই ভ্যাট অ্যাডভাইজারের কি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা? বুঝি নাই। ইন ফিউচারে আমি তো কোম্পানির মালিক আমাকে অথরাইজ দিল, সেই ক্ষেত্রে ইন ফিউচারে কি ওই এমপ্লয়ি বা অ্যাডভাইজার কি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা আইনগত? এটা বলেন। মানে ওই যে হিয়ারিং এ গেল, হিয়ারিং এ সবকিছু করলো, করার পরে ওই ধরনের কোনো ওই অ্যাডভাইজারের উপরে যাবে কিনা? আচ্ছা আমি বলি শুনেন, আপনি এটা যদি এরকম হতো ব্যাট এজেন্ট, খেয়াল করেন ব্যাট এজেন্ট, এন্ড ব্যাট এজেন্ট হলে ওই কোম্পানি কি দেশের মধ্যে আছে? মানে গুগল, ফেসবুক, হ্যাঁ লিঙ্কডইন, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যারা বাংলাদেশে নাই, তারা কি করে এজেন্ট নিয়োগ করে, তখন ওই এজেন্ট তার এই ব্যাট ট্যাক্সের জন্য দায়বদ্ধ থাকবে, এটা হলো এজেন্টের সময়। কিন্তু অ্যাডভাইজার, আপনাকে অ্যাডভাইজার বা আপনার মালিক বলছে যে মামলাটা লইলে আসুন, এখন মনে করেন আপনি চলে গেলেন, তাহলে অন্য জায়গায় নিয়োগ দিবে না? বলেন, অন্য জায়গায় আবার একটু বলেন। মনে করেন আপনি আপনার কোম্পানি ম্যানেজার, আপনার স্যার বললো যে হ্যাঁ আমাদের একটা ব্যাট ফাঁকির মামলা আছে, আপনি যান হিয়ারিং করে আসেন, তাহলে আপনি জাস্ট ওই মানে হুকুম পায়া বা দায়িত্ব পায়া গেছেন কিনা বলেন, ব্যাট ফাঁকি তার আপনি দেন নাই। হ্যাঁ, আপনি শুধু আপনার ডিউটি পালন করছেন। এই ব্যাটের মামলাটা আমরা এই রিলেটেড জন্য সরকার আপনাকে কোনো পেরেশানি করবে না, আপনি জাস্ট কোম্পানির পক্ষ থেকে হইয়া এটা প্রতিনিধিত্ব করছেন, ব্যাট অ্যাডভাইজার। যদি এরকম হয় ব্যাট এজেন্টের লাইসেন্স নিছেন, আপনার এজেন্ট কি ব্যাট প্রচণ্ড ফাঁকি দিছে, কারণ এজেন্টেরটা কিন্তু আলাদা, আপনাকে সারা সরকার কাউকে ধরতে পারতেছেন, তখন কিন্তু আপনার দায়বদ্ধ থাকবে। এজেন্টেরটা কিন্তু একটু আলাদা। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যারা হাত তুলছেন, ওসমান ভাই বলেন। ওসমান ভাই, যোগানদার এবং ব্যবসার মধ্যে স্যার পার্থক্যটা কি? আচ্ছা দেখেন, উৎসকতনের এসারতে বলছে যোগানদার হচ্ছে ওই ব্যক্তি যে প্রথম তফসিলের পণ্য বিক্রি করে না। তাহলে বোঝেন, প্রথম তফসিলের পণ্য কেউ বিক্রি করলে কি যোগানদার হবে? বলেন, উত্তর দিয়ে, নাহলে বুঝাইতে পারবো না তো। প্রথম তফসিলের পণ্য যে বেচে না সে যোগানদার না, ঠিক আছে? তার মানে প্রথম তফসিলের পণ্য বেচলে তাকে যোগানদার বলা যাবে না। যোগানদার যে সে এলসির মাধ্যমে পণ্য বেচে না, ঠিক আছে? যোগানদার যে সে ওই যে 99টা সেবা আছে না, যে মিষ্টান্ন ভাণ্ডার, তৈরি পোশাক, এদের মধ্যে পড়ে না।
তাহলে এছাড়া হয়েছে যোগানদার, মূলত যাহা কিনে তাহাই বেচে, কিন্তু প্রথম তফসিলে পণ্য বেচে না, এলসি দ্বারা বেচে না, তারপরে কি ওই যে 99 সেবার মধ্যে পড়ে নাই, মানে 98টা, তাহলে ওই ব্যক্তি হচ্ছে যোগানদার, মানে মানে ট্রেডিং ব্যবসায়ী রয়েছে যোগানদার। বুঝছেন? এবার মনে করেন একজন ট্রেডিং ব্যবসায়ী, সে যদি প্রথম তফসিলে পণ্য বেচে তাকে যোগানদার বলা যাবে না, কিন্তু সে যদি প্রথম তফসিলে পণ্য না বেচে তাহলে তাকে যোগানদার বলা যাবে। মূলত ট্রেডিং ব্যবসায়ীকে যোগানদার বলছে সহজ ভাষায়। এখন মনে করেন আপনি ট্রেডিং ব্যবসায়ী এলসির মাধ্যমে বেচেন, তাহলে তখন আপনি কি বলবেন? যোগানদার বলবেন না। মনে করেন আমি ট্রেডিং ব্যবসায়ী, যাহা কিনি তাই বেচি, এখন উৎসেকতনকারীকে সাপ্লাই দিলে আমাকে সে যোগানদার হিসেবে গণ্য করবে না? বুঝেন? আমি যদি উৎসেকতনকারীকে সাপ্লাই দেই তাহলে আমার শেষটা হবে যোগানদার, কিন্তু আমি যদি নর্মাল জনগণের কাছে বেশি তাহলে ট্রেডিং ব্যাট হবে না। তাহলে আপনি মাথায় রাখেন দুইটা, যে আপনি উৎসেকতনকারীকে সাপ্লাই দিলে তখন ব্যাট হচ্ছে 10%, কিন্তু নর্মাল ব্যবসা হিসেবে বেচলে বা জনগণের কাছে বেচলে ব্যাট হচ্ছে 7.5%। আবার একই পণ্য যদি এলসির মাধ্যমে বেচে তাহলে ব্যাট কিন্তু 0। ঠিক আছে? এগুলি ধাপে ধাপে দেখবো আমরা। তারপর ইয়া ভাই বলেন, কি নজরুল ভাই বলেন। স্যার আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা বিল অফ এন্ট্রি শেয়ার করেছি মাত্র, ঠিক আছে, সামান্য আগে, কাছাকাছি ওপেন আছে কিনা জানি না। একটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছি রিসেন্ট, ঠিক আছে, সুতা জাতীয় জিনিস। এখানে সিডি কাটা আছে 10%, ভ্যাট আছে 15%, জি, এআই কাটা আছে 5%, এটি আছে 7.5%। জি, এই পণ্য যদি আমি এখন 4.3 দিতে যাই তাহলে আমি এডিশনটা কত দেখাবো? 20% দেখালে হবে? আমি বলি শুনেন, আসলে এডিশন তো দেখাবেন আপনার কোম্পানির সেলসের রেট অনুযায়ী, ঠিক না? এখন আপনি তো বলছেন যে আপনি আনার সময় কি দিচ্ছেন, ব্যাট দিচ্ছেন 15%, এটি দিচ্ছেন 7.5%। এখন আমাদের ছাত্রদের মাথায় ঘুরে কি, যে উনি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট 50% এডিশন না দেয় তাহলে আমি তো সরকার থেকে ট্রেজারি পাবো না ওনার থেকে। বুঝছেন? এবার এই জন্য উনি দেন। বাস্তবে আপনার যদি কাগজ থাকে যে আমি দেখে সেল করছি, আমার ডকুমেন্টস আছে, বা আমি টেন্ডারে পার্টিসিপেট করছি, আমার রেট নির্দিষ্ট, তাহলে আপনি ওই অনুযায়ী এডিশন দিবেন। আর যদি তা না থাকে তাহলে আমি কি 30% দিলে কি মানবে না? এটা তো শুনেন, মানা তো হচ্ছে ওনার মন মর্জির উপরে। উনি যদি মনে করেন আপনি খুশি করতে পারেন তাহলে দেখবেন 10%ও মানবে, আর আপনি খুশি না করতে পারলে মনে করেন 50%ও মানবে না। বুঝেন নাই? মানে এটা হলো কি আপনার ম্যানেজারের উপরে আর কাগজপত্রের উপরে। বুঝেন নাই? এখন আপনার যদি এরকম হয় যে ডিলারের কাছে সেলস করেন, এটা রেকর্ড আপনার কাছে সলিড আছে, আপনি যদি চ্যালেঞ্জ করেন, এই দেখেন স্যার আমার ডিলারের প্রাইস, এই দেখেন আমি এই টাকায় পেমেন্ট পাইছি, অথবা আমি একটা টেন্ডারে পার্টিসিপেট করছি, এই দেখেন আমার কোটেশন, তাহলে মানতে বাধ্য কিনা বলেন? জি স্যার, সেটা তো এটা নির্ধারণ করবে আপনি তাকে তথ্য কতটুকু। এখন অনেকের আছে কি লোকাল সেলসটা বা হাইড করে রাখছে, স্টেটমেন্ট চাইলে উনি একটু ইয়া করে, 2টা সেল দেখায় 3টা দেখায় না। বুঝেন নাই? তাহলে তো তখন তো সমস্যা নাই, এবার চিন্তা করেন। জি স্যার। আচ্ছা, ইয়া জাস্ট নাম তো নাই, কি মনে করেন কিভাবে বলবো, ডেল লেখা আছে ওই ভাই বলেন। খালিদ স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অনেক সময় স্যার প্রোডাক্ট যখন ক্লায়েন্টের কাছে সেল করা হয়, তারা হচ্ছে 6.3 দিয়ে যারা কিনে তারা হচ্ছে বলে যে আরো একটা তথ্য চাই, বলে যে চালানের জন্য আলাদা একটা কাগজ দেন, ঠিক আছে, ওই যে গাড়ি পরিবহনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা মানে আসল সিস্টেমটা কেমন? না আমি বলি, প্রথম হলো আপনি যখন পণ্য বেচবেন, আপনি ওই যে ব্যাট চালান আছে না 6.3 যেটা বলি, ওইটা দিয়ে দিলেই যথেষ্ট। এখন উনি যদি কোম্পানির ওই যে আছে ডেলিভারি চালান চাই, এটা তো কোম্পানির পলিসি অনুযায়ী আলাদা, কিন্তু 6.3 দিলেই যথেষ্ট। ব্যাটের ড্রাইভারদের কাছে 6.3 মানে ট্রাকে ড্রাইভারদের কাছে 6.3 দেয়াটা তো ইয়ে করে না, তারা বলতে চায় যে আপনি আরেকটা কাগজ দেন, কাগজে ওইখানে হচ্ছে জাস্ট ওই ড্রাইভারের কাছে যেটা থাকবে সেইটা হচ্ছে আপনার ওই প্রাইস লেখার দরকার নাই, আর অরিজিনাল যেটা সেটা আমাদের কাছে দেন, এরকম একটা কাগজ চাই। এটা যে লোক বসে সে তাহলে ব্যাট সম্পর্কে ক্লিয়ার না, বুঝছেন? কারণ কি ব্যাটের আইনে যদি রাস্তায় গাড়ি ধরে, বুঝেন, রাস্তায় গাড়ি ধরলে ব্যাটের লোক কিন্তু ফটোকপি অ্যালাউ করবে না, আর অন্য কিছু অ্যালাউ করবে, সে ডাইরেক্ট গাড়ি মানে বাজেয়াপ্ত করে নিয়ে যাবে। এমনকি সে চাইলে পূর্ণ বাজেয়াপ্ত করতে পারে, কিন্তু বন্ডের প্রোডাক্ট হলে তো গাড়ি ফেরতই দিবে না, গাড়ি সব বাজেয়াপ্ত করবে। ঠিক আছে? এখন ওই মুহূর্তে সে যদি এরকম হয় 10 লাখ টাকার প্রোডাক্ট আছে, 10 লাখ টাকার উপরে প্রোডাক্ট আদায় না করে কিন্তু আপনার গাড়ি ছাড়বে না, বলবে ট্রেজারি দিয়ে আসেন, অথবা সমপরিমাণ ফাইন করতে পারবে, এই বিধান আছে। তার মানে বুঝছেন তো যে গাড়িতেই যথাযথভাবে নীল কাগজে, যেটা আমাদের ওই যে ফর্ম প্রচলিত 6.3 ইস্যু করতে হবে। এখন মনে করেন লাখ ভালো ওনাকে কেউ এখন মতো গাড়ি ধরে নাই,
যেদিন ধরবে ওই দিন কিন্তু ওনার টাকা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে কোনো কারণবশত যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা এভাবে 6.3 যদি মানে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করণীয় আচ্ছা 6.3 নষ্ট হয়েছে কি পানিতে চুপবা নষ্ট হয়েছে? সরি না, মানে ব্যাপারটা এমন স্যার, সিচুয়েশনটা ধরেন সাপোজ এই এন্ড থেকে দিয়ে দেওয়া হলো, এখন পরিবহনের সময় যেতে যেতে কোনো কারণবশত ড্রাইভারদের কাছে ওই ডকুমেন্টটা দিয়ে দেওয়া হলো, ওই ডকুমেন্টটা ওদের কাছ থেকে ড্যামেজ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা ড্যামেজ কোনটা হয়েছে আপনি বুঝেন, একটা হলো প্রোডাক্ট ডেলিভারি হয়েছে কিন্তু 6.3টা নষ্ট হয়েছে এরকম? হ্যাঁ, মানে কাগজ তো স্যার হচ্ছে একটা খামের মধ্যে বুঝি আগে বুঝেন, একটা যদি হয় দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হলো পণ্য নিয়ে গেছেন, পণ্য ডেলিভারি হয় না, আবার ব্যাক আসছে, হতে পারে কিনা, গাড়ি নষ্ট হয়েছে বা ইয়ে হয়েছে, তখন আপনি কি করবেন 6.3টা আবার বইয়ে রাখা ক্যান্সেল করে স্টাফ নাম্বার রেখে দিবেন, বুঝছেন? এবার আচ্ছা, আর যেটা যেটা হচ্ছে মানে আমি উত্তর দেই দাঁড়ান উত্তর দেই, এটা একটা যে গাড়ি গ্যাসের মাঝপথে ফিরে আসছে, তাহলে ক্যান্সেল করে রেখে দিবেন যে আমার ডেলিভারি ক্যান্সেল। আরেকটা হইলো 6.3 দিচ্ছেন, ড্রাইভার হারায় ফেলাইছে বা নষ্ট হয়েছে বা পানিতে ভিজে যে কোনো একটা অবস্থা আছে, কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, আপনি দেখবেন যে আমরা যে 6.3 করা হয়েছে খেয়াল রাখবেন, আইনে বলা আছে যে প্রতিলিপি প্রেরণ করার কিন্তু একটা নিয়ম আছে। আপনি কি করবেন, সেম সিরিয়াল নাম্বারের বই আরেকটা কিনবেন, মানে 12 নাম্বার চালান দিচ্ছেন না, তাহলে 1 নাম্বার সিরিয়াল বই একটা কিনবেন, কিনে 12 নাম্বার পেজে হুবহু করে একটা আবার সেম 6.3 সেম ডেট সেম লেখে একটা সিল দিবেন বা লেখা দিবেন, প্রতিলিপি হিসেবে প্রেরিত হইলো, এটা আইনের বিধান আছে, তাহলে এটা দিয়ে উনি কাজ চালাইতে পারবে। কেন ভাই আমি আপনাদের কিছু রেয়াত নিব না, রেয়াত নেওয়ার সময় 6.3 রাখতে হবে কিনা বলেন? জি জি, যেটা তো তাহলে আমার 6.3 তো হারা যেতে পারে, ঠিক না, মানুষ তো, তখন ওই আমি আপনাদের প্রতিলিপি হিসেবে কাজ চালাইতে পারবো। ব্যাটবি যখন অডিট করবে বলবেন স্যার এই দেখেন এটা হলো আমার রেগুলার 6.3 বই, আর আমি একটা বই এরকম একটা পেজ হারায় গেছিলো, ওনাকে জাস্ট আর একটা জেরক্স কপি আর ফটোকপি তো না, প্রতিলিপি হিসাবে প্রেরণ করছি, প্রতিলিপি আইনে বিধান আছে, এটা আইনে আছে, এটা আপনি পড়েন কনফার্ম থাকে। আচ্ছা, সিরিয়াল তো কোনো মানে ম্যান্ডেটরি না, সিরিয়াল তো ম্যান্ডেটরি অবশ্যই, ওনার যে সিরিয়াল আছে ওই সিরিয়াল ওই ডেট ওই হুব ওই যে দলিলের ইয়ার মতো অনুলিপির মতো। স্যার ওইটা বুঝছি, মানে আমি বলতে চাচ্ছি যে এমন কি হতে হবে যে সিরিয়াল 1 থেকে শুরু হয়ে প্রতি বছর মানে এরকম হবে নাকি? অবশ্যই, কারণ আমার সাথে আপনাদের শুনেন, আমাদের সাথে ওনার সম্পর্ক তো বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক, বুঝলেন নাই, ওরা আমাদের বিশ্বাস করে না। হ্যাঁ, তাহলে আপনি অর্থ বছর ডিসেম্বর টু জানুয়ারি টু ডিসেম্বর করেন না জুন টু জুলাই করেন, 1 নাম্বার থেকে শুরু করবেন, বছর যে শেষ করবেন, আবার ওই অর্থ বছর প্রথম দিন থেকে 1 নাম্বার থেকে মাঝখানে ব্রেকডাউন দেওয়া যাবে না। এখন যদি কোনো কারণে এরকম হয় যে আপনি প্রথম ব্যাচ চালান ইউজ করছেন 1 থেকে 50, দ্বিতীয় ব্যাচ চালান ইউজ করছেন 51 থেকে 100, হঠাৎ করে আর তৃতীয়টা না করে চতুর্থটা করে ফেলাইছেন, তাহলে বই আলাদা রেখে দিবেন, বলবেন স্যার মিস্টেক, একটা বই মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো, আমরা এটা ইউজ করি নাই, ওটা হলো আলাদা, তখন প্রমাণ দিয়ে দেবেন স্যার এই বইটা আমি ইউজ করি না রেখে দিচ্ছি, হয় না এরকম, বুলেট 3-এর জায়গায় 4টা শুরু করে ফেলাইছেন, এরকম চিন্তা করেন। আচ্ছা ইয়া ভাই বলেন, না সম্ভবত বোন মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের একটা কোম্পানি সম্প্রতি শুরু করা হয়েছে আর কি, সেটা হচ্ছে অ্যাগ্রো কোম্পানি, মানে মুরগির ফার্ম আর কি। জি। বাচ্চা মুরগি নিয়ে আসা হয়, একেবারে বাচ্চা নিয়ে এসে পরে হচ্ছে ওইটা বড় করে লালন পালন করে বড় করে খাওয়ার উপযোগী হয়ে বিক্রি করা হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন আমি বাচ্চাটা নিয়ে আসি সেই ক্ষেত্রে বিল চালানের কপি তো ওরা আমাকে দেবেই, তার সাথে ভ্যাটের কপি কি আমাকে দেবে, মূসকের কপি? এখন কথা হলো যে আপনি এটা খেয়াল রাখতে হবে, যেটা যদি প্রতিষ্ঠিত কোম্পানির থেকে হন, কাজী ফার্ম টার্ম আছে না বড় কোম্পানি, তাহলে আপনি মূসক চালান পাইতে পারেন, কিন্তু যদি ছোটখাটো কোম্পানি হয় তাহলে কি চালান দিবে বলেন? সেটাই জানার জন্য আর কি, দেবে না তাহলে চালা সম্ভব না। এখন আপনি জানেন আমরা কি বিল জানি, চালান কি দেবে, মূসক না দিলে বিল চালান কি দেবে? বিল চালান তো অবশ্যই দিবে, বিল চালান ছাড়া আপনি টাকা দিবেন? শুনেন, ওরা হচ্ছে প্যাকেটের গায়ে লিখে দেয় এমনি যে না না না, আপনি ক্যাশ মেমো দিবে না, ক্যাশ মেমো দ্বারা এন্ট্রি দিবেন, কিন্তু আপনি দেখেন আমরা জানি প্রথম তফসিল দ্বারা এটা কি অব্যাহতি, প্রথম তফসিল দ্বারা কি অব্যাহতি, তাহলে ওই উৎস কত এসআরতে বলছে প্রথম তফসিলের অব্যাহতি প্রাপ্ত পণ্য যদি আপনি কিনেন, যদি 6.3 না পান আপনি 9.1 এন্ট্রি দিবেন, কিন্তু চালান না পাওয়ার জন্য আপনাকে দোষী করবে না, বুঝছেন? এবার কারণ আমিও তো মুরগি বাচ্চা উৎপন্ন করতে পারি, 500 মুরগি করলাম, আমি নিবন্ধন নিয়ে নাই, ছোট খামারি, তাহলে আমি আপনাকে দিতে পারি কিনা বলেন? তাহলে প্রথম তফসিলের অব্যাহতি গরু কিনতে পারে হাটের থেকে, যে উৎসবের সাথে বলা আছে প্রথম তফসিলের অব্যাহতি প্রাপ্ত পণ্য যদি আপনি কেনার সময় 6.3 না পান দোষী না, এটা আপনি অব্যাহতি করে এন্ট্রি দিবেন, এটার জন্য বিদেশ কাটতে হবে না, ঠিক
ঠিক আছে? এটা এই বছর চেঞ্জ আসছে। ইনফরমেশন কপি তো দেবে স্যার, মেমো তো দেবে, কিন্তু হ্যাঁ মেমো যাবে, মেমো যায় না, শুধু কার্টুনে লিখে দেয় যে এতগুলো এতগুলো। তাহলে আপনি বলবেন যে ভাই আপনাদের তাই প্রোডাক্ট নিব না, এখন থেকে আমরা ক্যাশ পেমেন্ট দিব, আমি অ্যাকাউন্টে রাখতে হবে এগুলি। এটা অলস, এটা তাহলে একটা ভুল। তাহলে হ্যাঁ এই লোক অলস, কারণ আপনি এটা তো এন্ট্রি দিবেন না খাতায়, একটা এভিডেন্স রাখতে হবে না। ওগুলো আছে কার্টুনে লেখা থাকে যে এতগুলো বাচ্চা এতগুলো করে আছে এই। আর একটা স্যার, যখন হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে তো কেনার ক্ষেত্রে গুলো যখন আমি বিক্রি করব পাইকারি রেটে, সেই ক্ষেত্রে ভ্যাট চালান এটা মানে প্রতিষ্ঠিত কোম্পানি। আপনি এখন বুঝি জানেন কিভাবে বিক্রি করেন? আপনি কি জনগণের কাছে বেচেন না পাইকারি কাছে বেচা দেন? দুই রকমই, দুটো পাইকারিও বিক্রি করা হয়, খুচরাও বিক্রি করা হয়। এখন যদি এরকম হয় যে আপনার কোম্পানি যদি ব্যাট নিবন্ধন নিয়ে থাকে, এখন আমরা কি জানি ওই যে পশ্চিমা প্রথম তো ছিলে যে 2.5 কেজি নিয়ে যে প্যাকেটজাত যদি আপনি প্রসেস করে প্যাকেটজাত করেন তাহলে কি ব্যাট দিতে হবে। আর যদি এমনি জাস্ট মুরগি পিস হিসেবে দিয়ে দেন তাহলে তো অব্যাহতি, জাস্ট আপনি একটা চালান লিখবেন মুরগি এত পিস বা এত কেজি লিখে কি আপনি সেল করে দেন। মূসক লাগবে না এক্ষেত্রে, ব্যাট দেওয়া লাগবে না, কিন্তু ব্যাট চালান ইস্যু করতে হবে। মানে সরকারকে ট্রেজারি দেওয়া লাগবে না, কিন্তু পেপার কাগজটা ইস্যু করতে হবে। কাগজ দিতেই হবে এটার? হ্যাঁ দিতে হবে, কারণ আপনি যদি নিবন্ধিত হন, কোম্পানিতে নিবন্ধিত হয়। নিবন্ধিত কোম্পানি, জি। তাহলে খুচরার ক্ষেত্রে তো দরকার নেই কিছু। না না, খুচরার ক্ষেত্রে দিবেন তো, খুচরা বেচেন কিভাবে এটা বলেন? মনে করেন আছে কেউ 10টা নিয়েছে, 10 পিস নিয়েছে, তাহলে 10 পিসে বেচা লাগাটা দিবেন। এখন যদি আপনার কষ্ট লাগে যে নিজামুদ্দিন নিছে, রহিম ভাই নিছে, করিম ভাই নিছে, সবগুলি যোগ করে বিকালবেলা 2টা চালান কেটে দেন, আছে না? নীল বই লিখবো, নীল বই। হ্যাঁ নীল বই, কারণ আপনার তো ক্লিয়ার থাকতে হবে। মনে করেন ক্রেতার এত ধৈর্য নাই, সে 9টা মুরগি টাকাতে তাদের নিয়ে চলে গেছে, না আপনি এরকম কত পার্সেন্ট ভ্যাট কাটতে হবে স্যার? না না, এটা তো অব্যাহতি প্রাপ্ত। ও আচ্ছা আচ্ছা, অব্যাহতি। হ্যাঁ, যদি আবার লেগ পিস দিয়ে ওই যে ইয়ার মতো লেগ পিসে কাজী ফার্মের মতো 1 কেজির প্যাকেট করে তাহলে কিন্তু ভ্যাট আছে। না না, এটা হচ্ছে আস্ত মুরগি, তাজা মুরগি, তাহলে অব্যাহতি, কারণ জীবন্ত মুরগি, গরু, ছাগল এগুলো সব অব্যাহতি। আচ্ছা স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে এই আব্দুল মুমিন ভাই বলেন। আব্দুল মুমিন ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমি আজকে আসতে দেরি হয়েছে, মাত্র লাস্টের দিকে ক্লাসে ঢুকছি। জি, আমি বারবার একটা জিনিস আপনাকে চাইছিলাম, সেটা হচ্ছে পোস্ট ম্যাটেরিয়ালের ইয়াগুলো, যে পিডিএফ গুলো, এক্সেল কপি গুলো, এগুলোর হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছেন এটা আছে, বাকিগুলো গুগল লিংকে পাই নাই। না আমরা তো ক্লাস করি না এখনো, তো প্রাথমিক আলোচনায় আছি। আমরা যখন ইয়া করবো না তখন সব দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? নাই মনে করেন আমরা তো প্রাথমিক আলোচনা, এখনো তো 6.3 শুরু করি নাই, ঠিক আছে? জি স্যার, আমি আর একটা কথা জিজ্ঞাসা করতাম। বলেন। যে মূসক যত প্রকারের আছে, যত এইগুলো সম্পর্কে একটা ক্লাস হবে আলাদা? হ্যাঁ অবশ্যই হবে। এই যে আমি 6.3 করা শিখাবো না, 6.2.1 করা শিখাবো না, এগুলো শিখাবো। মূসক বই কতগুলো স্যার? এই যে একটু আগে তো দেখালাম 76টা ফর্ম। ও তাহলে মানে ক্লাস করতে হতো। আপনি আজকে ক্লাসের ভিডিওটা আজকে তো আর পাবেন না, শনিবার যদি ঢাকা থেকে শনিবার, কালকে তো বন্ধ, আর শনিবার বা রবিবার দিন পাবেন, ওই দিন দেখেন, ঠিক আছে? 76টা। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন। হাতে রাখছি, মেহেদী হাসান ভাই বলেন। মেহেদী হাসান ভাই, ওয়ালাইকুম সালাম স্যার। আমার প্রশ্ন হচ্ছে, আপনার মূসক 6.3 কর চালানপত্র কি নীলই হইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? এটা নেক্সট ক্লাস আলোচনা করব। আইনে কোনো বিধিবিধান নাই, আমি তো বলছি না ওই যে ওই ধারাটা দেখবেন, ওই ধারা বলা আছে এটার কোনো বিধিবিধান নাই, কিন্তু আমরা যেহেতু নীল কাগজ দেখে অভ্যস্ত, সবাই দেখে অভ্যস্ত, নীল কাগজ দেওয়া ভালো। কিন্তু আপনার মন চাইলে আপনি অন্য কালার ইস্যু করতে পারেন, তবে ফরম্যাটটা ঠিক রাখতে হবে, এবং এটা সাইজ ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফরম্যাট ঠিক আছে স্যার। ইআরপি তে আমরা হচ্ছে যে জেনারেট করি মূসক 6.3, এখন ওটাতে সাদা পেজে বের হয়, কোনো সমস্যা নাই, কারণ আপনার যদি এনবিআর অথরাইজড সফটওয়্যার হয় আর সাদা কাগজে প্রিন্ট দেন, কোনো সমস্যা নেই, কারণ এটা কালার নির্দিষ্ট না। আচ্ছা, না এনবিআর এর পারমিট নেই স্যার ইআরপি যেটা, তাহলে আবার একটু রিস্ক আছে, কারণ আপনার সফটওয়্যার দিয়ে এই 5 নাম্বার চালান যদি 3টা ইস্যু করা যায় তাহলে একটু ঝামেলা আছে, এটা মাথায় রাখেন। আচ্ছা স্যার, আর একটা হচ্ছে যে আমি যে সিল দিয়া, যে সিগনেচার দিয়ে যে আমি যে চালান ছেড়ে দিই গাড়ির সাথে, ওই 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 আমার যে সিগনেচার, ওইটা ভ্যাট অফিসে দিতে হবে কিনা, যে আমি এই সিগনেচার করব আমার এই 6.3? এটা আগে দেওয়া লাগতো, এই 19 সালের আগে দেওয়া লাগতো, কিন্তু এখনকার দিনে এত করা করে। আগের দিনে তো ওই ব্যাট সংক্রান্ত কাগজ কি করবে, 300 টাকার স্ট্যাম্পে কিন্তু লিখিত দেওয়া লাগতো মালিককে, ঠিক আছে? আগে দেওয়া লাগতো, এই আইনে নাই। এখন আপনার জায়গায় মনে করেন আরেকজন একটু উপস্থিত, আপনি একটু বাইরে গেলেন, তাহলে কি সে ব্যাট চালান ইস্যু করবে না? এখন লাগে না, এখন শুধু জাস্ট সাইন আর সিল দিলেই হয়, যে ইচ্ছা সাইন করো, কোনো সমস্যা নেই।
আচ্ছা স্যার, আর একটা হচ্ছে যে 6.3 যেটা হচ্ছে ইআরপি তে জেনারেট করি, ওই ডকুমেন্ট হচ্ছে যে একটা হচ্ছে আমি প্রিন্ট দিয়ে আমি আমার অফিসে রাখি, আরেকটা হচ্ছে গাড়ির সাথে দিয়ে দেই। এখন হচ্ছে যে ওই হিসাবটা আমি 6.2 তে উঠাই। এখন হচ্ছে যে এক বছর পরে ওই মূসকের যে ক্রমিক নাম্বার 6.3 যেটা আমি 6.2 তে উঠাইছি, ওইটা সিরিয়াল মেইনটেইন মানে নষ্ট হয়ে গেছে, মানে এখন আর ওই সিরিয়ালটা নেই। এখন আমি কি করতে পারি? আচ্ছা, এটা কি কারণে হইছে এটা বলেন, সিরিয়ালটা নষ্ট হইছে কেন? এটা সিরিয়াল ইআরপির যে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে যে ওই সিরিয়ালটা মানে 2-3টা পিছনে পড়ে গেছে, আগে চলে গেছে। এখন ওই আমি যে 6.2 তে ওই ক্রমিক নাম্বার যেভাবে সিরিয়ালি উঠাইছি, এখন তো ওটা নেই, ওটা ভেঙে গেছে। না আমি বলি এখন এটা কি এরকম হইছে যে 40 এর পরে 45 আসা বসে এরকম? জি স্যার, মনে করেন হয় আপনি যেটা বলছেন এরকম একটা দুইটা যদি আগে পিছে হয়ে যায় তাহলে তো সব একদম মনে করেন একটা আগে পিছে হইলেও আপনার চালান ক্যান্সেল হইতে পারে না। আমরা যখন ব্যাট চালান বই ইস্যু করি মাঝে মাঝে পেজ নষ্ট থাকতে পারে কিনা বলেন? আপনি প্রমাণ দিবেন যে এটা আমার এই ক্যান্সেল হয়েছে তাইলে হবে, কিন্তু আপনার তো ইআরপি, আপনার তো ওইখানে তো ব্ল্যাঙ্ক কাগজ নাই। আমাদের যদি বই হইতো তাহলে আপনি কি করতে, চালান ইস্যু করতে পেজ থাকতো কিনা বলেন? জি জি, আপনার তো পেজ দেয়। এখন আপনার এই ইআরপি তে বলেন 5 নাম্বার চালান 2-3 বার ইস্যু করা যাবে কিনা বলেন? হ্যাঁ করা যাবে স্যার। তাহলে তো আইনবে বিশ্বাস করবে কিভাবে বলেন? এখন আমার যেটা আপনি যেটা বলছেন, এখন আমি যেটা করতে চাচ্ছি স্যার আপনার সাথে একটু পরামর্শ 30 সেকেন্ডের ভিতরে, যে যেটা মিলতেছে ওইটা হচ্ছে ইআরপি আমি কালেক্ট করে রাখতে চাই, যেটা মিলতেছে না ওইটা আমি 6.3 যেটা ম্যানুয়ালি হাতে লিখে যদি দুইটা রাখলে হবে না। তো আপনি এক কাজ করেন, ওই যেগুলো মেনে না এগুলি ডায়েরিতে অথবা লেখা রাখেন অথবা আলাদা পিন রাখেন, এটা ক্যান্সেল হয়েছে, যে এটা এই চালানটা আমার ডেলিভারি হয় নাই, ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়েছে স্যার। একটা 6.2 তে তো আপনার 30টা লাইন আছে, 30টা লাইনে আমি বলি শুনেন, হ্যাঁ 30টা লাইন হয়েছে তো কি হয়েছে, আমি মনে করেন 3-4টা মিলতেছে আর বাকি 28টা 29টাই মিলতেছে না, মানে বেশিরভাগ। আচ্ছা বুঝেন না, বুঝেন আমি বলি, মনে করেন আমি 1 নাম্বার চালান দ্বারা ময়দা বিক্রি করলাম, 2 নাম্বার দ্বিতীয় চালান দ্বারা চিনি বিক্রি করলাম, 3 নাম্বার চালান দ্বারা ডিম বিক্রি করলাম, তাহলে আমার এই যে যখন আমি খাতায় ডিমের এন্ট্রি দিলাম, ময়দার এন্ট্রি দিলাম, তাহলে আমার ওই এক পেজে কি চালান নাম্বার মিলবে বলেন? না মিলবে না সেটা, কিন্তু আমি প্রোডাক্ট একটা বিক্রি করি স্যার, শুধু আমি সুতাম বিক্রি করি। একটা বিক্রি করেছেন, অসুবিধা কি? আমার 3টা চালান নষ্ট হইছে, অসুবিধা কি? ও আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আপনি প্রমাণ কিভাবে দিবেন যে আপনার যখন 6.3 বইটা বাইন্ডিং করে রাখবেন তখন ওই চালানগুলি মানে ক্যান্সেল লিখে ওই চালানগুলি পিন দিয়ে রেখে দিয়ে, নাহলে তো বলবে বাস্কারের 4টা চালান কই, এই চালানের ব্যাট কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, এই চালানগুলি আপনি পিন দিবেন, 3 নাম্বার চালান সব চালান প্রিন্ট করব, ক্যান্সেল লিখবেন, হ্যাঁ ক্যান্সেল লিখে ওটা লাগাই দিবেন যে এটা ডেলিভারি হয় নাই। এইজন্য আমি খাতায় দেখাই নাই, যেহেতু ডেলিভারি হয় না এইজন্য আমি খাতায় মাইনাস করি নাই। না কিন্তু স্যার খাতায় তো আমি উঠাই ফেলাইছি স্যার, এটা 1 বছর আগের কাহিনী বলতেছি ভাই। খাতায় আপনি যদি 3 নাম্বার চালান ইস্যু না হয় তাহলে আপনি খাতা কেমনে উঠান? খাতায় তো উঠে, তখন তো স্যার সবই ঠিক ছিল, কিন্তু এখন এই বছরে এসে দেখি যে হচ্ছে যে আপনার সফটওয়্যার ঝামেলা হওয়ার পরে এখন দেখি যে মিলতেছে না খাতায়, কিন্তু খাতায় তো আপনি খাতা যেগুলি উঠাইছেন 6.3 সঠিকভাবে ইস্যু করছেন ওই অনুযায়ী খাতা উঠাইছেন না? জি জি, ওইভাবেই উঠাইছি, একদম একুরেট উঠাইছি। হ্যাঁ, মাঝখান দিয়ে 2-3টা বাদ গেছে, এগুলি খাতায় উঠে না, এই তো? না খাতায় সবই উঠছে স্যার। স্যার খাতায় ভাই আমি একটা কথা কই, আপনি 6 নাম্বার চালান যদি ইস্যু না করে 6 নাম্বার চালান খাতা কেমনে ওঠে? না খাতায় তো ইস্যু উঠছে স্যার, আমি আপনাকে বুঝাই বলি, আমি বুঝাইতে পারি নাই স্যার। মানে আমি হচ্ছে যে প্রিন্ট সবই দিছি এবং প্রিন্ট দিয়ে আমি সব খাতায় উঠাইছি 6.2 রেজিস্টার খাতায়, তখন সবই ঠিক ছিল। কিন্তু এই বছরে 2025 এ এসে যখন আমি 4.3 4.6 দিতে যাব ব্যাক টু অফিসে দিছিও, এখন আমি মিলাইতে যাই দেখি যে প্রথম মাসে মে 24 থেকে মনে করেন ওই সমস্যা দেখা শুরু হয়েছে। কি সমস্যা? যে আমি যে ক্রমিক নাম্বার অনুযায়ী 6.2 থেকে উঠাইছি সেগুলা, ওগুলা দেখি যে স্যার মিলতেছে না ক্রমিক নাম্বার। আপনি খাতা কি ম্যানুয়ালি রাখেন? খাতা ম্যানুয়ালি রাখেন? খাতা ম্যানুয়ালি 6.2 ম্যানুয়ালি রাখি, এবং তাহলে আপনি এক কাজ করেন, পুরান খাতাটারে কাইটটা ঠিক করে নতুন করে লেখা ফেলান, তাহলেই তো হয়ে যায়। যেভাবে রাখলে কারেক্ট হয়, আপনি তো বলছেন যে রাখার ভিতরে খাতা ভুল হইছে, এই খাতাটা ঠিকঠাক করে কারেকশন করে নতুন একটা খাতা কিনে এটা শিখে ওই আগেরটারে পুরো ফেলান, তাহলেই তো হয়ে যায়। কিন্তু ডকুমেন্ট তো স্যার অনেক স্যার, আর হেড অফিসও এটা মানতে চায় না। আচ্ছা ডকুমেন্ট যদি বেশি হয় তাহলে আমারে দেন, আমরা করে দিব না, আমাকে সার্ভিস দেন। না স্যার সেটা তো মানবে না, কারণ আমারে তো রাখছে, আমার কোম্পানি রাখছে আমারে, যে মনে করেন হচ্ছে যে আমার কাছে ভাই আমি একটা কথা বলি, ভুল হইছে গোপনে গোপনে অল্প অল্প করে ফেলান, আর নাহলে ম্যানেজ করে নেন, আর কি করবেন? ঠিক না, গোপনে গোপনে করে ফেলান, প্রতিদিন একটা একটা করে ফেলান, তাহলেই তো হইলো। ভুল তো আপনি করছেন না, ভুল করছে তো হেড অফিসে সফটওয়্যারে স্যার, আমার তো ভুল। আমি আপনার যতটুকু বুঝে উত্তর দিছি,
আর আপনি ওইভাবে সফটওয়্যারে ভুল করছে, তাহলে এটা ম্যানেজমেন্টে বুঝে রাখেন যে ব্যাট অফিস চলে, এটা সফটওয়্যারে ভুল, এটা আমার ভুল না। জি জি জি, সেক্ষেত্রে আর কি কোনো উপায় আর কি দিতে পারেন কি না? যে আর কি উপায় দেব? আমি তো আপনাকে বললাম যে যদি এরকম হয় পিন দিয়ে খাতাটা কারেকশন করে খাতাটা রিপ্লেস করে ফেলান, এটাই তো সহজ উপায়। আচ্ছা আচ্ছা, ঠিক না? জি স্যার, জি স্যার। আচ্ছা অভি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার টার্নওভার নিবন্ধন যারা নেয় স্যার, ওরা সেলসের সময় স্যার গাড়ির সাথে কি চালান দিবে? ওই যে একটু আগে দেখলাম 6.9 6.3 হলে ব্যাট চালান, 6.9 হলে টার্নওভার ব্যাট চালান। স্যার সেটাতে কি 4% ব্যাট জি 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 ক্যালকুলেশন করে দিবে? হ্যাঁ, তোমার 4%, ওটা তার ওই পার্সেন্টের, এটা ব্যাটের হার কম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে শেষ করে দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। জি স্যার, রেজিস্টার খাতায় কি স্যার ফ্লুইড ইউজ করা ঠিক? ফ্লুইড ঠিক করা না, এখন মনে করেন এতদিন তো করে ফেলাইছেন, নেক্সটতে করেন না, দরকার কাইটটা সিগনেচার করে ঠিক করে ফেলায়। ফ্লুইড ইউজ করা ঠিক না? ঠিক না। এখন মনে করেন আপনি মনে করেন ভুল করছেন, 10-এর জায়গায় 15 লিখে ফেলেছেন, কাইটটা সিগনেচার করে স্যার দেখতে পারবো। যদি বেশি কাটাকাটি হয় তাহলে খাতাটাই বদলে ফেলান। আচ্ছা স্যার, ঠিক আছে। যে নতুন অবস্থায় শিখতে ইয়ে হয়েছে, খাতা বদলে ফ্রেশ করে ফেলান, এরপর থেকে ভুল টুল যেন কম হয়। ঠিক না? মনে সময় নতুন কাজ করতে গেলে একটু ভুল টুল হয়। ঠিক আছে? ফ্লুইড ইউজ করলে কি সমস্যা স্যার? বস, ফ্লুইড ইউজ করলে ফ্লুইডের নিচে কি ভুল করছেন আমি দেখতে পারবো বলেন? ও আচ্ছা, কর্মকর্তা সব হলে সাইডে দিতে পারে, কর্মকর্তা বা তেরা হইলে দূরে বসতে পারে ফ্লুইড ইউজ কেন করছেন আপনি। বুঝছি স্যার। ঠিক আছে? তা সবাই ভালো থাকেন। হ্যাঁ, শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।